আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পরিবেশ রসায়নের ষষ্ঠ ক্লাস পার্ট 6। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এবং সবাই ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে একটু কমেন্টে জানাবে। ক্লাসে জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এবং সবাই ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। তো আমাদের আজকের ক্লাসটা আমাদের হচ্ছে এই ক্লাসে পার্ট 5 যেটা, সেটা আসলে আমাদের নিয়েছিলাম আমি দেখলাম যে 18 দিন আগে, মানে আগস্টের 15 তারিখ আমাদের এই অধ্যায়ে লাস্ট ক্লাসটা হয়েছিল। তারপরে হচ্ছে দেশে বন্যা পরিস্থিতির কারণে আমাদের হচ্ছে ক্লাস অনেক দিন বন্ধ ছিল। তারপর ফিজিক্সের 4 থেকে 5টা ক্লাস হলো। তো আজকে আবার ক্লাসে আমরা শুরু করলাম। তো তোমরা যারা হুট করে আজকে ক্লাস করবা, তো তোমরা হচ্ছে এই ক্লাসটা করার পর অবশ্যই পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত সেগুলো করে নিবা। তাহলে হচ্ছে এই ক্লাসটা পরবর্তীতে আবার যখন দেখবা বুঝতে সুবিধা হবে। আর এমনিতে যারা পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত করনি তারাও চাইলে আজকে ক্লাস করতে পারো, বুঝতে আহামরি তেমন একটা কষ্ট হবে না আশা করছি। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা আসলে কি করব? আজকের ক্লাসে আমরা আমাদের যে পার্ট 5 আছে, আমাদের যে পার্ট 5 ছিল, সেই পার্ট 5-এ আমরা একটু যদি দেখি, আমাদের পার্ট 5-এ আমি আসলে তোমাদেরকে কয়েকটা বাড়ি কাজ দিয়েছিলাম। তো সেই বাড়ি কাজগুলো আগে আমরা হচ্ছে সলভ করব। 6টা বাড়ি কাজ ছিল। 3টা বাড়ি কাজ ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্রের উপর, এবং 3টা ম্যাথ ছিল আমাদের গ্রাহামের ব্যাপন সূত্রের উপর। তো এই 6টা ম্যাথ হচ্ছে আজকে আমরা সলভ করব, এবং তারপর আমরা গুরুত্বপূর্ণ 4টি বোর্ড সিকিউ সলভ করব। আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি 6টা এইচডব্লিউর ম্যাথ এবং হচ্ছে 4টা বোর্ড সিকিউর আলোকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো করলে আশা করছি তোমাদের হচ্ছে আমাদের যে আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র থেকে যে ধরনের সিকিউ আসে সেই সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে। ওকে, তো আমরা তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। তো যারা যারা জয়েন করে ফেলেছো অলরেডি, তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে যাতে করে অন্যরাও ক্লাসটা দেখতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের যে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, একটা বক্সের মধ্যে খেয়াল করে দেখো তোমরা, একটা বক্সের মধ্যে 80% নাইট্রোজেন, 20% অক্সিজেন দেওয়া আছে, এবং আমাদের যে মোট চাপ সেটা দেওয়া আছে। মোট চাপ কত? মোট চাপ দেওয়া হচ্ছে আমাদের 99.9 কিলো প্যাসকেল। আমাদের মোট চাপ দেওয়া আছে 99.9 কিলো প্যাসকেল। তাহলে খেয়াল করে দেখো, আমাদের মোট চাপ দেওয়া আছে, আমাদেরকে প্রশ্নে বলেছে আংশিক চাপ বের করতে। তো এই ম্যাথটা আমাদের আসলে 2 লাইনের একটা ম্যাথ। এই ম্যাথটা করতে আমাদের কোনো হিমশিম খাওয়ার কথাই না, কারণ আমাদেরকে দেখো নাইট্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। তো পার্সেন্টেজটা আসলে কি? পার্সেন্টেজটাই কিন্তু আসলে আমরা বলতে পারি এটা মোল ভগ্নাংশ। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো, আমি তোমাদেরকে পড়েইছিলাম যে আংশিক চাপ আচা, আংশিক চাপ আচা সমান কি? মোচা ইন্টু মোভা। আংশিক চাপ আচা সমান মোচা গুণ মোভা। আমরা এই জিনিসটা কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে এখানে আমাদের মোচা মানে মোট চাপ কত? 99.9 কিলো প্যাসকেল। মোভা কত? মোল ভগ্নাংশ কত? খেয়াল করে দেখো, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হচ্ছে 80%, মানে 0.8, আর অক্সিজেনের মোল ভগ্নাংশ হচ্ছে 20%, অর্থাৎ 0.2। কারণ মোল ভগ্নাংশর যোগফল, সবগুলো মোল ভগ্নাংশের যোগফল কত হয়? 1 বা 100% হয়। তাহলে এই অঙ্কটা আমাদের একদম ডাল ভাত টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা করতে আমাদের আসলে সর্বোচ্চ আসলে 2 মিনিট লাগা উচিত, 2-3 লাইনে ম্যাথটা হয়ে যায়। তো চলো আমরা করি। আমরা তাহলে শুরু করি। আমাদের আজকের প্রথম অংশ হচ্ছে আমাদের পার্ট 5-এর হোমওয়ার্ক সলিউশন। তাহলে আমাদের আজকের প্রথম পার্টটা হচ্ছে এইচডব্লিউ সলিউশন অফ পার্ট 5। এইচডব্লিউ সলিউশন অফ পার্ট 5। এবং আজকে 3 তারিখ, আজকে থেকে আমি পরিবেশ রসায়ন পড়ানো শুরু করলাম। ইনশাল্লাহ 15ই সেপ্টেম্বরের মধ্যে আমরা পরিবেশ রসায়ন পুরোপুরি শেষ করব। এর মধ্যে আমি তোমাদেরকে ভেক্টরের
সিকিউ ক্লাস রেকর্ডিং দিব ইউটিউবে, তারপর ভেক্টরের এমসিকিউ ক্লাসের রেকর্ডিং দিব ইউটিউবে, সেগুলো হচ্ছে আমি দিতে থাকবো, ঠিক আছে। মানে একদিকে আমাদের লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাসে আমাদের পরিবেশ রসায়ন পড়া হতে থাকবে, অন্যদিকে আমাদের রেকর্ডেড আকারে আমাদের ইউটিউবে ভেক্টরের সিকিউ এবং এমসিকিউ ক্লাসগুলো যেতে থাকবে, ঠিক আছে। তো দুইটা আমি প্যারালালি চালাবো, যাতে করে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে তোমাদের এই যে স্বল্প সময় আর বাকি আছে 7 থেকে 8 মাস, সেই সময়ের মধ্যে যাতে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই ভালোভাবে শেষ করতে পারি, ঠিক আছে। তো দেখো এইচডব্লিউ সলিউশন অফ পার্ট 5, পার্ট 5-এ আমরা যে এইচডব্লিউ দিয়েছিলাম সেই এইচডব্লিউর সলিউশনটা করছি, সেটা দিয়ে আমরা পার্ট 6 শুরু করছি, ঠিক আছে। পার্ট 6 শুরু করছি। প্রথম দিকে একটু মানে একটু বোরিং লাগতে পারে, কেন বলো তো, কারণ হচ্ছে প্রায় 18-19 দিন পরে আমরা হচ্ছে আবার পড়াটা কন্টিনিউ করছি এই পার্টটা, তো সেই কারণে একটু বোরিং লাগতে পারে, বাট আশ্বস্ত করছি যারা শেষ পর্যন্ত থাকবে পুরোপুরি শিখে যেতে পারবা ইনশাল্লাহ। তো দেখো এক নাম্বার ম্যাথটা আমাদের কী ছিল? 1 নাম্বার ম্যাথটা ছিল আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে দেখো। প্রশ্নে আমাদের দেওয়া আছে নাইট্রোজেন 80%, নাইট্রোজেনের আংশিক চাপ কত। তাহলে আমরা যদি বের করি তাহলে আমরা লিখব এখানে মোট চাপ কত দেওয়া আছে? মোট চাপ হচ্ছে আমাদের পি, মোট চাপ পি ইকুয়াল টু কত? 99.9 কিলো প্যাসকেল মোট চাপ। তারপর দেওয়া আছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ 80%, তাই না? 80%। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, এটাকে আমরা মোল ভগ্নাংশকে কী দিয়ে প্রকাশ করি? এক্স দিয়ে। তাহলে এক্স অফ নাইট্রোজেন ইকুয়াল টু কত? 80%, তার মানে কত? 0.8। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হচ্ছে 0.8। তারপর হচ্ছে আমাদের আর কি দেওয়া আছে? অক্সিজেনের মোল ভগ্নাংশ O2, অক্সিজেন এর মোল ভগ্নাংশ, এটা হচ্ছে এক্স অফ অক্সিজেন, এটা কত দেওয়া আছে? 20%। তাহলে 20% মানে কি? 0.2। তাহলে আমরা মোট চাপ জানি, অর্থাৎ মোচা জানি এবং মোভা জানি, তাহলে আচা বের করতে পারবো, আংশিক চাপ বের করতে পারবো। তাহলে সুতরাং নাইট্রোজেনের আংশিক চাপ, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ আমাদের কত আসবে? আংশিক চাপ পি অফ নাইট্রোজেন, আংশিক চাপ সমান কি? মোচা ইন্টু মোভা, মোচা হচ্ছে পি আর মোভা কত? এক্স নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ কত? 99.9 কিলো প্যাসকেল, 99.9 কিলো প্যাসকেল ইন্টু এক্স নাইট্রোজেন কত? 0.8। তাহলে এটা হচ্ছে আমাদের মোট চাপ। তো এটার মানটা আমাদের কত আসবে? আচ্ছা, আমি ক্যালকুলেটরটা হয়তো সাথে নিয়ে বসি নাই, আমি হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে বসতেছি, এর মধ্যে তোমরা ক্যালকুলেশন করতে থাকো, ঠিক আছে? এর মধ্যে ক্যালকুলেশন করতে থাকো। তো আমাদের আনসার আসবে, এটা আসবে 79.92, এটা আসবে 79.92 কিলো প্যাসকেল, 79.92 কিলো প্যাসকেল। আর আমাদের লাগবে কি? আমাদের লাগবে আরেকটা কি লাগবে? এবং অক্সিজেনের আংশিক চাপ এবং O2। অক্সিজেনের আংশিক চাপ এটা হচ্ছে PO2, এটা সমান কত আসবে? মোট চাপ ইন্টু অক্সিজেনের মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ কত? 99.9 কিলো প্যাসকেল আর অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? 0.2। তাহলে এটা হিসেব করলে আমাদের কত আসবে? 19.98। এবং মনে রাখবা এই দুইটা যোগ করলে আবার মোট চাপের সমানই হয়, কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্র কি ছিল? যে সবগুলোর আংশিক চাপ যদি যোগ করো তাহলে সেটা মোট চাপের সমান হয়। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের আবার 99.9ই আসবে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা যদি চলে যাই আমাদের 2 নাম্বার ম্যাথে, যদি চলে যাই 2 নম্বর ম্যাথে, দেখো কি বলেছে? একটা স্টপ কর্ক লাগানো আছে। তোমাদের কি মনে আছে? যদি একটা এরকম চিত্র যদি থাকে, এরকম চিত্রের জন্য, এরকম চিত্রের ক্ষেত্রে আমাদের আসলে সূত্রটা কি ছিল? মিশ্রণের চাপের সূত্র কি ছিল? পি ইকুয়াল টু আমাদের উপরে হবে কি? পি ইকুয়াল টু আমাদের উপরের দিকে আমাদের হবে কি? এই জায়গায় হবে আমাদের P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই নিচে কত? নিচে হচ্ছে V1 প্লাস V2। এটা ছিল আমাদের সূত্র।
স্টপ কক খুলে দিলে আমাদের মিশ্রণের চাপ কত হবে, এটা ছিল সূত্র। তো এখানে P1 V1 এর জায়গায় আমরা যেহেতু এ পাত্র, তার মানে এটা হচ্ছে PA VA, আর বি পাত্রের জন্য কি PB VB, তাহলে এখানে কি আসবে VA প্লাস VB। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র ছিল স্টপ কর্কের ক্ষেত্রে। এটা আশা করি সবারই মনে আছে, বা মনে না থাকলেও এখন মনে পড়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক ছিল, সেটা কি খালি পাত্রে নিয়ে যদি সবগুলোকে যদি মিশ্রিত করি, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি ছিল, সবগুলো পাত্র ডিভাইডেড বাই নিচে কি ছিল, খালি পাত্রের আয়তন, বড় হাতের ভি ছিল। মানে যে খালি পাত্রটা নিব সেই পাত্রের আয়তনটা হরে বসাতে হয়, নিচে বসাতে হয়। ওই যে VA প্লাস VB লিখলাম, সেইটাই জায়গায় আমাদের কি বসাতে হতো, বড় হাতের ভি বসাতে হতো। তো এই কনসেপ্টগুলো কিন্তু আমি পার্ট 5-এ পড়িয়েছি, তো সেখান থেকে দেখে নিবা তোমরা। তাহলে এখন চলো আমরা দেখি ম্যাথটাতে কি বলেছে। এ পাত্রের চাপ কত, 15 ATM চাপ, তার মানে PA, এটা হচ্ছে আমাদের PA। বি পাত্রের চাপ কত, 3 ATM চাপ, এটা হচ্ছে আমাদের PB। এবং দুইটা পাত্রেই হাইড্রোজেন গ্যাস আছে। খেয়াল করো, বি পাত্রের আয়তন এ পাত্রের আয়তনের 1/3। তার মানে কি, বি পাত্রের আয়তন এ পাত্রের আয়তনের 1/3। তাহলে এ পাত্রের আয়তন যদি ভি হয়, ভি পাত্রের আয়তন কত, V/3, 1/3। কে 1/3, বি পাত্রের আয়তন। মানে এ পাত্রের আয়তন যত হবে, বি পাত্রের আয়তন তার 3/1 হবে। তাহলে এ পাত্রের আয়তন যদি তোমরা মনে করো VA সমান ভি, তাহলে বি পাত্রের আয়তন VB সমান কত হবে, এইটার 1/3, তার মানে 3/1 V/3। এইটা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। ঠিক আছে, মিশ্রণের চাপ কত বের করবো। তাহলে চলো আমরা বের করে ফেলি। অঙ্ক তো আমি অলমোস্ট করেই ফেলছি, বাকি অংশটা দেখো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করি 2 নাম্বার ম্যাথ, হ্যাঁ 2। তো এখানে আচ্ছা এই কালি না, এই কালি কেন, কালো কালি দিয়ে করবো 2। হ্যাঁ, তো 2 দেখো। তাহলে এখানে আমাদের এ পাত্রের চাপ কত, PA সমান কত, 15 ATM চাপ। বি পাত্রের চাপ PB কত, PB হচ্ছে 3 ATM, পরীক্ষায় বাংলা কথা সহ লিখবা। তারপর এ পাত্রে আয়তন ধরে নিচ্ছি VA সমান ভি, কারণ আয়তন দেওয়া নাই। আর বি পাত্রে আয়তন কত, A এর 1/3, তার মানে V/3। আমাকে বের করতে বলেছে মিশ্রণের চাপ কত, P সমান কত। তো মিশ্রণের চাপ কত, তাহলে আমরা জানি স্টপ কর্কের ক্ষেত্রে আমরা যদি স্টপ কর্ক বা ছিপি যদি খুলে দিই, তাহলে মিশ্রণের মোট চাপের সূত্র হচ্ছে পাত্রদ্বয়ের প্রাথমিক অবস্থায় চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি। এই যে প্রাথমিক অবস্থায় এ পাত্রের চাপ হচ্ছে PA, আয়তন হচ্ছে VA, তাহলে তাদের গুণফল, প্লাস বি পাত্রের চাপ হচ্ছে PB, ভি পাত্রের আয়তন হচ্ছে VB, তাদের গুণফল, এদের সমষ্টি মানে প্লাস, ডিভাইডেড বাই মোট আয়তন VA প্লাস VB। ঠিক আছে, তো এখানে এখন মান বসিয়ে দাও। PA সমান কত, 15 ATM, VA সমান কত V, প্লাস PB কত 3 ATM, ইন্টু VB সমান কত V/3, 3 ইন্টু V/3, 3 ইন্টু V/3। তাহলে এটা গেল, আর নিচে কত V প্লাস V/3। ঠিক আছে, V প্লাস V/3। তাহলে আমরা যদি হিসেব করি, তাহলে দেখো উপরে কি আসছে, 15V প্লাস, দেখো 3 কাটা যায়, এই যে 3 কাটা যায়, 3 কাটলে এখানে V থাকে। আমি একটু লাল কালি দিয়ে কেটেই দিই, এই যে 3 কাটা যায়, তাহলে 3 যদি কেটে দিই, তাহলে আমাদের এখানে শুধু V থাকছে। আর নিচে কত দেখো, যদি আমরা যদি লসাগু করি, 3 লসাগু, তাহলে 3V প্লাস V, তার মানে হচ্ছে 4V। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি উপরে 16V, নিচে হচ্ছে 4V/3। এখন আমরা যদি উল্টে দেই গুণ করে, তাহলে 16V ইন্টু 3/4V, তাহলে VV কাটা যাবে, VV কাটা এবং 16 4 কাটা, তাহলে 16Vকে আমি যদি 4V দিয়ে কাটি, তাহলে এখানে আমাদের থাকতেছে 4। তাহলে 4 থাকা মানে কি 3 4 12, এবং এটা কি চাপ, তার মানে এককটা কি ATM। তাহলে আমাদের আনসারটা কত আসবে, 12 ATM। তো আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ারলি ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও, যে এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু জানাও, দ্রুত জানাও যে এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। যে আমাদের সিলিন্ডার দুটি, আমাদের হচ্ছে মিশ্রণের চাপ হচ্ছে 12 ATM, মিশ্রণের চাপ আসছে আমাদের 12 ATM। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি মার্জিয়া ক্লাস করছো, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। শুভা, ওয়ালাইকুম আসসালাম। শুভা বুঝছি ভাইয়া, ঠিক আছে। মার্জিয়া বুঝতে পারছি, ঠিক আছে। সাদিয়া, হ্যাঁ ভাইয়া বুঝছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই যদি আমরা যদি রোজা আছো, জি ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে। তো যারা আসলে রেগুলার ক্লাস করছো, তোমরা কিন্তু আসলে জিনিসগুলো খুব সহজে ধরতে পারছো। ওকে, তাহলে এখন দেখো আমরা তাহলে আমাদের
পরের যে প্রশ্নটা ছিল সেটাতে চলে যাই। পরের প্রশ্নটা কী ছিল দেখো, পরের প্রশ্নটা ছিল, এটাও স্টপ কর্কের প্রশ্ন। 27°C তাপমাত্রা আসলে ডাল্টনের সূত্র কিসের সাহায্যে ব্যাখ্যা করা হয়? আমরা যখন ডাল্টনের সূত্র যখন পড়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম এটা স্থির তাপমাত্রায় করা হয়। খেয়াল করো, এখানেও 27, এইখানেও 27, দুইটা পাত্রেই কিন্তু 27°C, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার জন্য বের করা হয় স্থির তাপমাত্রায়। কন্ডিশন কি? তাপমাত্রা স্থির থাকবে। একদিকে নিয়েছো 15 লিটার 4.2 গ্রাম নাইট্রোজেন, আরেকদিকে নিয়েছো 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উইথ 5 লিটার। তো স্টপ কর্ক খুলে দিলে প্রতিটি গ্যাসের আংশিক চাপ কত আর মিশ্রণের মোট চাপ কত? তাহলে মিশ্রণের মোট চাপ আমরা বের করতে পারবো, কিন্তু মিশ্রণের মোট চাপ বের করার জন্য প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ তো লাগবে, কারণ আংশিক চাপ ছাড়া আমরা মিশ্রণের মোট চাপ কীভাবে বের করব? তাহলে মিশ্রণের মোট চাপ কি বের করা যাবে না? তাহলে দেখি, আমরা দেখি আমাদের মিশ্রণের মোট চাপটা আসলে কত আসে। তো আমরা এই জিনিসটা, আমরা এই ইনফরমেশনগুলো থেকে আমরা মিশ্রণের মোট চাপ বের করব আগে, তারপর মিশ্রণের মোট চাপ দিয়ে আমরা আংশিক চাপ বের করব। খেয়াল করো কীভাবে। তাহলে এই জিনিসটা আমি হচ্ছে আবার এই দিকে আঁকবো, মানে ম্যাথের জন্য আবার আঁকবো। চিত্রটা হচ্ছে এরকম, এই জায়গায় আমাদের আছে 27°C টেম্পারেচার। আচ্ছা, যেটা দরকার নাই সেটা রাখছি না, হ্যাঁ, কারণ তাপমাত্রা তো লাগবে না। এখানে কি ছিল? 4.2 গ্রাম নাইট্রোজেন, এবং নাইট্রোজেনটা কতটুকু ছিল? 15 লিটার, ঠিক আছে, এইটা এই পাত্রে। আর এটার সাথে স্টপ কর্ক দিয়ে আমার যুক্ত করা আছে, এই জায়গায় যুক্ত করা আছে আরেকটা পাত্র, যেই পাত্রে আমাদের এখানেও 27°C তাপমাত্রা। এই পাত্রে আমাদের 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 5 লিটার। তো আমাদেরকে প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মিশ্রণের মোট চাপ বের করব, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মিশ্রণের মোট চাপ বের করব। তারপর আচা সমান মোচা ইন্টু মোভা, ওই সূত্র দিয়ে আমরা আংশিক চাপ বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, মোট চাপ যদি বের করতে চাও, একটা ফর্মুলা আমরা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। তো সেই সূত্র দিয়ে আমরা মোট চাপ বের করে ফেলতে পারবো। এখানে টেম্পারেচার কত? দুই ক্ষেত্রেই টেম্পারেচার হচ্ছে 27°C। তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, ভালো কথা। তাহলে মোট চাপ কত? পি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই ভি, এটা লাগবে। এখন চলো আমরা মানগুলা দেখে ফেলি, কোনটার মান কত। এখানে এন কত? হ্যাঁ, এন কত? এন কিন্তু আমি যখন পুরো গ্যাসটার মানে দুইটা পাত্র মিলিয়ে সম্মিলিতভাবে আমি যখন মোট চাপ বের করব, তখন এনও কি হবে? নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমষ্টি। নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সম্মিলিত যে মোল সংখ্যা, সেটা আমার বের করতে হবে। তার মানে আমাকে প্রথমে আলাদাভাবে নাইট্রোজেনের মোল সংখ্যা বের করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করতে হবে। তারপর দুইটা যদি যোগ করি তাহলে আমরা মোট মোল সংখ্যা এন পেয়ে যাব, মানে মিশ্রণের মোট মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা কত? এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের মোল সংখ্যা। মোল সংখ্যা কীভাবে বের করে? দেখো, নাইট্রোজেনে কী দেওয়া আছে? ভর দেওয়া আছে 4.2 গ্রাম, তাহলে W/M। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা বের করবো W/M এই ফর্মুলা দিয়ে। W কত? 4.2। আর নাইট্রোজেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 28। তাহলে হিসাব করলে এটা কত আসে? হিসাব করলে এটা আসবে 4.2 ডিভাইডেড বাই 28, 0.15 মোল। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে এখানে 0.15। একইভাবে আসো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করি, এন অফ কার্বন ডাইঅক্সাইড। এন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি? W/M। কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 8 গ্রাম দেওয়া আছে, আণবিক ভর কত? 44। তাহলে হিসাব করলে কত আসে? 8/44, 0.1818। তাহলে আমরা এটাকে এটা কি কার্বন ডাইঅক্সাইড দেওয়া ছিল নাকি অক্সিজেন দেওয়া ছিল? একটু দেখি তো, চেক করে। কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে 0.18 মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল কত? 0.18। আমাদের লাগবে কত? মোট মোল। তাহলে সুতরাং মোট মোল এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে এন অফ নাইট্রোজেন 0.15, এন অফ কার্বন ডাইঅক্সাইড 0.18। তো যোগ করলে আমাদের কত আসবে? যোগ করলে আসবে 0.33 মোল। তাহলে এর মাধ্যমে আমরা কি বের করে ফেললাম? আমরা এন বের করে ফেললাম। এন এর মান কত? 0.33 মোল। তারপর আমরা যদি দেখি আমাদের টি কত। টি হচ্ছে আমাদের দেওয়া আছে 27°C। তাহলে 27°C মানে কি? 300 কেলভিন। তারপর আমাদের ভি কত? ভাই ভি মানে কি? ভিও কি? মোট আয়তন না? মোট আয়তন। তাহলে দেখো তো, নাইট্রোজেনের আয়তন কত? 15 লিটার। কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 5 লিটার। এই যে নাইট্রোজেন আয়তন 15 লিটার, কার্বন ডাইঅক্সাইডের আয়তন 5 লিটার। তাহলে মোট আয়তন কত? মোট আয়তন দুইটার যোগফল। তাহলে মোট আয়তন হচ্ছে ভি নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের আয়তন প্লাস ভি কার্বন ডাইঅক্সাইডের আয়তন। নাইট্রোজেনের আয়তন 15, কার্বন ডাইঅক্সাইডের আয়তন 5। তাহলে হিসাব করলে আমাদের কত আসবে? 20 লিটার। আর বাকি রইল কি? বাকি রইল আমাদের আর।
আর বাকি আছে, তাই না? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যদি আয়তন লিটারে আর চাপ যদি এটিএমে বের করো, মানে আয়তন যদি লিটারে থাকে তাহলে আর এর মান কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটা আশা করি তোমাদের সবার মনে আছে, আর মনে না থাকলে আগের ক্লাসগুলো দেখে আবার মনে করে নিতে হবে, ঠিক আছে? প্যারা নাই, মনে না থাকতেই পারে, মনে না থাকলে আমরা আগের ক্লাসগুলো আবার দেখে নিব। সবই যে মনে থাকবে ব্যাপারটা এরকম না, হ্যাঁ ভাইয়ার অনেক সময় মানে অনেক সহজ জিনিসও মনে থাকে না, তো সেই ক্ষেত্রে এটা এমন কোনো বিষয় না যে মনে রাখতেই হবে, না রাখলে একদম মানে মোট কথা হচ্ছে পরীক্ষার সময় মনে থাকলেই হলো। আচ্ছা দেখো, তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। তাহলে এই সব কিছু যদি এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? মোট চাপ পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি সব বসিয়ে দিই, এন এর মান কত? 0.33 মোল, আর এর মান কত? 0.0821, টি এর মান কত? টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 20 লিটার। তাহলে এখান থেকে আমরা মিশ্রণের মোট চাপ পেয়ে যাচ্ছি। তাহলে মিশ্রণের মোট চাপ কত আসবে? 0.33 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 20। এটার মান আসবে আমাদের 0.4। আমাদের 0.4 এটিএম চাপ, এটা আসবে আমাদের টোটাল 0.4 এটিএম চাপ। তো 0.4 এটিএম চাপ এটা আসবে 0.4 এটিএম, এটা হচ্ছে আমাদের গ্যাস মিশ্রণে কি মোট চাপ। গ্যাস মিশ্রণে মোট চাপ হচ্ছে 0.4 এটিএম। তাহলে আমাদের বের করতে হবে কি আংশিক চাপ। তাহলে মোট চাপের আমাদের হচ্ছে কাজ শেষ, এখন চলো আংশিক চাপ বের করি। তাহলে আংশিক চাপের সূত্রের জন্য আমাদের আবার কি লাগবে বলো তো? আচা সমান মোচা ইন্টু মোভা। ভালো কথা, মোট চাপ পেয়ে গেছি। মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 0.4 এটিএম। মোট চাপ মানে মোচা পেয়ে গেছি, বাট মোভা কি জানি? মোল ভগ্নাংশ। মোভা কোথাও দেওয়া নাই, বাট মোভা বের করা যায়। মোল ভগ্নাংশ বের করার নিয়ম কি? উপরে নিজের মোল, নিচে হচ্ছে মোট মোল। তাহলে আমরা এখন আগে আসো মোল ভগ্নাংশ বের করি। তাহলে মোল ভগ্নাংশটাকে একটু অন্য কালি দিয়ে প্রকাশ করি। দেখো এখানে নাইট্রোজেন দেওয়া ছিল একটা, তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স নাইট্রোজেন। তাহলে কি হবে? নিচে উপরে হচ্ছে নিজের মোল, নাইট্রোজেনের নিজের মোল কি এন নাইট্রোজেন, আর নিচে কি মোট মোল এন। তাহলে নাইট্রোজেনের নিজের মোল কত পেয়েছো? 0.15। এই যে 0.15 পেয়েছো, এইটা নাইট্রোজেনের নিজের মোল 0.15 মোল এন নাইট্রোজেন। আর মোট মোল কত? মোট মোল হচ্ছে 0.33। তাহলে 0.15 ডিভাইডেড বাই 0.33। যেহেতু উপরেও মোল নিচেও মোল, তার মানে কোনো একক নাই, তাহলে 0.15 ডিভাইডেড বাই 0.33, এটা আসবে 0.4545। তো তুমি 0.45 লিখতে পারো। এটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। একইভাবে আমরা কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ বের করবো। তাহলে কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ এটা হচ্ছে এক্স কার্বন ডাই অক্সাইড। উপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের নিজের মোল, আর নিচে হচ্ছে মোট মোল। মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। নিজের মোল কত? 0.18, মোট মোল কত? 0.33। তো এটা হিসেব করলে আমাদের 0.55 আসবে। তাও আমি একটু হিসেব করে দেখিয়ে দিই, 0.18 ডিভাইডেড বাই 0.33, হ্যাঁ 0.5454, তার মানে 0.55 আসবে, 0.55। তাহলে এখন খেয়াল করো, তুমি মোট চাপ জানো কত? মোট চাপ হচ্ছে 0.4 এটিএম। আবার তুমি মোল ভগ্নাংশ জানো, তার মানে তুমি এদের এখন আচা অর্থাৎ আংশিক চাপ বের করতে পারবা। আচা অর্থাৎ আংশিক চাপ বের করতে পারবা। তাহলে আমরা লিখব সুতরাং নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ অর্থাৎ নাইট্রোজেনের আচা বের করব। নাইট্রোজেনের আংশিক চাপ মানে কি? পি অফ নাইট্রোজেন ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, মানে মোচা ইন্টু মোভা। মোট চাপ হচ্ছে 0.4 এটিএম, আর নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত আসছে? 0.45। তাহলে এটা যদি আমরা হিসেব করি কত আসে? 0.4 ইন্টু 0.45, এটা আসবে 0.18। তাহলে 0.4 এটিএম এর মধ্যে 0.18 এটিএম পরিমাণ চাপ দিচ্ছে নাইট্রোজেন একা, আর বাকিটা কি? কার্বন ডাই অক্সাইডের। তাহলে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ মানে কার্বন ডাই অক্সাইড একা কতটুকু চাপ দিচ্ছে? কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ হচ্ছে পি ইন্টু এক্স অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে পি কত? পি হচ্ছে 0.4 এটিএম মোট চাপ, আর কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ আমরা পেয়েছি 0.55। 0.55 আর 0.4 গুণ করলে আসবে 0.22 এটিএম। এই দুইটা যোগ করলে কিন্তু আবার কত হয়ে যায়? 0.4 এটিএম, মানে মোট চাপের সমান হয়। এই যে 0.18 আর 0.22 যোগ করলে মোট চাপের সমান হয়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ম্যাথটা করে ফেললাম। তো এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে কিন্তু আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে যে 3টা ম্যাথ ছিল বাড়ি কাজ, এই 3টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে যে 3টা বাড়ি কাজ ছিল সেই 3টা বাড়ি কাজ কমপ্লিট করব। তারপর আমরা 4টা সিকিউ সলভ করব আজকের ক্লাসে। ওকে, তো আমাকে একটু জানাও এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমাকে একটু জানাও।
আচ্ছা শুভা বলছো, জি ঠিক আছে, ওকে সামিয়া ক্লিয়ার ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আরও সবাই ক্লিয়ার হয়ে থাকলে আমরা হচ্ছে এক কাজ করি, আমরা তাহলে আমাদের পরের আমাদের যে প্রশ্ন সেটাতে চলে যাই, আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটাতে আমরা চলে যাচ্ছি। দেখো পরের কোয়েশ্চেনটা কী ছিল, একই অবস্থায় 57 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন এবং 10 সেন্টিমিটার কিউব অজ্ঞাত গ্যাসের একটি সচ্ছিদ্র দেয়াল অতিক্রম করতে সমান সময় লাগে, অজানা গ্যাসটির আণবিক ভর কত? তো আণবিক ভরের সূত্র তোমাদের মনে আছে কিনা সেটা একটু মনে করাই দিই। হ্যাঁ, আণবিক ভরের সূত্রটা তোমাদের আসলে মনে আছে কিনা চলো একটু মনে করাই দিই। এই যে লিখেছিলাম এই জায়গায় দেখো, এই যে সবুজ কালি দিয়ে যে লেখা সবুজ বৃত্ত, দেখো আর এ বাই আর বি সমান রুট ওভার ডিবি বাই ডিএ সমান রুট ওভার এম বি বাই এম এ সমান রুট ওভার সমান টিবি বাই টিএ। এটা হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র পূর্ণরূপ। আর দিয়ে কি প্রকাশ করা হয়, ব্যাপন হার, আর ডি দিয়ে কি ঘনত্ব, এম দিয়ে কি আণবিক ভর, আর ছোট হাতে টি দিয়ে কি সময়। তাহলে ব্যাপন হারের সাথে মানে আর এ বাই আর বি, আর এর সাথে ডি এর সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক ছিল। এই যে আমি এখানে এই জিনিসগুলো লিখেছিলাম তাই না, এই পিডিএফটা তোমাদের সবার কাছেই থাকার কথা, এটা হচ্ছে পার্ট 5-এর পিডিএফ। তো এই পিডিএফটা তোমরা সবার কাছে আছে, তার মানে বুঝতেই পারছো পার্ট 5-এ আমি এগুলো একদম ডিটেলসে পড়িয়েছি, যদি ভুলে গিয়ে থাকো আবার দেখে নিতে হবে। ওকে, তো আমি এখন ওখানে যাচ্ছি না, আমি যেটা করবো আমি ম্যাথে চলে যাচ্ছি। একই অবস্থায় 57 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন এবং 10 সেন্টিমিটার কিউব অজ্ঞাত গ্যাসের একটি সচ্ছিদ্র দেয়াল অতিক্রম করতে সমান সময় লাগে, মানে একটা দেয়াল অতিক্রম করতে 57 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন এবং 10 সেন্টিমিটার কিউব অজ্ঞাত গ্যাসের সমান সময় লাগে, টাইমটা সেম লাগে। তাহলে অজানা গ্যাসটির আণবিক ভর কত? হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর তোমরা জানো 2, অজানা গ্যাসের আণবিক ভরটা কত সেটা তোমাদেরকে বের করতে হবে। আমি এখানে হিন্টস দিয়ে দিয়েছিলাম, দেখো আর ইকুয়াল টু ভি বাই টি। ভি মানে এখানে ভেলোসিটি না, ভি মানে কি আয়তন, 57 সেন্টিমিটার কিউব 10 সেন্টিমিটার কিউব। তাহলে ম্যাথটা আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে অজ্ঞাত গ্যাসটির দেয়াল অতিক্রম করতে এক্স সময় লাগে বা টি সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির আমাদের কতক্ষণ সময় লাগে, টি সময় লাগে, এবং হাইড্রোজেনেরও টি সময় লাগে। বলছে না যে সমান সময় লাগে, তো আমরা ধরে নিচ্ছি এই সমান সময়টা হচ্ছে স্মল টি। যেহেতু সময় বলে দেয় নাই প্রশ্নে, তার মানে আমরা ধরে নিচ্ছি 57 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের ওই দেয়ালটা অতিক্রম করতে স্মল টি পরিমাণ সময় লাগে, এবং 10 সেন্টিমিটার কিউব অজ্ঞাত গ্যাসের ওই দেয়ালটি অতিক্রম করতেও 30 সেকেন্ড সময় লাগে, মানে টি পরিমাণ সময় লাগে। তাহলে যদি টি পরিমাণ সময় লাগে তাহলে তাদের ব্যাপন হার কত সেটা আমরা বের করব। চলো দেখি। আমাদের নিয়ম হচ্ছে এরকম যে ধরি হাইড্রোজেন এবং অজ্ঞাত গ্যাসের বেপিত হতে সময় লাগে। এই যে ছড়িয়ে পড়ে এটা মানে কি বেপিত হওয়া, বেপিত হতে টি পরিমাণ সময় লাগে। হ্যাঁ, সেকেন্ড কিছুই লিখলাম না, টি পরিমাণ সময় লাগে। তাহলে টি সময়ে বেপিত হয় কতটুক, 57 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন। তাহলে একক সময়ে যে বেপিত হয় সেটাকে আমরা কি বলি, ব্যাপনের হার বলি। ঠিক আছে, একক সময়ে ছড়িয়ে পড়ার হারকে আমরা ব্যাপনের হার বলি বা আর বলি। তাহলে সুতরাং এখানে আমরা বলবো তাহলে আর হাইড্রোজেন মানে হাইড্রোজেনের ব্যাপনের হার কত, ভি বাই টি। আর হাইড্রোজেনের ভি কত দেওয়া আছে 57 সেন্টিমিটার কিউব, তাহলে 57/T। ঠিক আছে, 57/T। আর এককটা কি, এককটা হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। যদি একক লিখতেই চাও, তবে একক লেখা ম্যান্ডেটরি না লিখলেও চলবে। ঠিক আছে, তাহলে একইভাবে অজ্ঞাত গ্যাসটাকে আমরা তাহলে নাম দেই, ধরো আর এক্স। অজ্ঞাত গ্যাসটার নাম জানি না যেহেতু আর এক্স, তাহলে আর এক্স সমান কত, ভি বাই টি। এখন অজ্ঞাত গ্যাসটা কত সেন্টিমিটার কিউব ছিল, 10 সেন্টিমিটার কিউব, তাহলে 10/T সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বলেছে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত। তো খেয়াল করো, আর এর সাথে আণবিক ভর এম এর সম্পর্ক একটু আগে দেখেছি। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বের করতে বলেছে, ভাইয়া যার জিনিস বের করতে বলবে, যাকে বের করতে বলবে তাকে আমরা উপরে লিখব। তাহলে আমরা এক কাজ করি যে আমরা জানি যে আর এক্সটাকে আমরা উপরে লিখি, যেহেতু অজ্ঞাত গ্যাস বের করব। তাহলে আর এক্স বাই আর হাইড্রোজেন সমান আণবিক ভর বের করব। তাহলে আর এর সাথে আণবিক ভরের সম্পর্ক কি, এই যে দেখো উপরে আমরা দেখাইছি যে আমাদের হচ্ছে এই যে আর এর সাথে এম এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো আর এ আর এখানে হচ্ছে এম বি। তাহলে খেয়াল করো, তাহলে আর এক্স তার মানে এখানে কি আসবে এম হাইড্রোজেন, আর নিচে আসবে কি এম এক্স। ওকে, মানে যেহেতু আমাদের আর এর জন্য এক্স উপরে, তার মানে এম এর জন্য এক্স নিচে হবে, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে
তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করব, এক্স এর আণবিক ভর বের করব, তার মানে এম এক্স বের করব। তাহলে আমরা লিখব বা আর এক্স সমান কত, আর এক্স সমান আমরা দেখেছি 10/t এবং আর হাইড্রোজেন সমান কত 57/t 57/t, টি কাটা চলে যাবে। এম হাইড্রোজেন কত 2, কারণ হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2 আর এম এক্স আমরা জানি না, এটা আমরা বের করব। তাহলে বা টি যদি কেটে ফেলো তাহলে আমাদের কত থাকতেছে, টি যদি কাটো তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 10/57 আর এখানে কত √2/mx বের করতে হবে। এমএক্স কোথায় আছে, রুটের ভেতর রাখা যাবে না, রুট তুলে দিতে হবে। রুট তুললে আমাদের কি হবে, এক কাজ করো, আগে তোমরা 10/57 সমান কত আসে সেটা বের করে ফেলো। 10/57 সমান আসে 0.175 সমান হচ্ছে √2/mx। তাহলে আমাদের উদ্দেশ্য কি, mx বের করা। তাহলে এখন উভয় পক্ষকে বর্গ করো, যেটা আনসার পেয়েছো সেটাকে যদি স্কোয়ার করো তাহলে আসবে 0.03, মানে 0.175কে যদি স্কোয়ার করো 0.03 আসবে, 0.03। আচ্ছা একটা জিরো হবে, 0.03। আর এখানে কি হবে, রুটটা উঠে যাবে 2/mx। এরকম আসার কথা, তাই না? জিনিসটা তো এরকমই আসার কথা খুব সম্ভবত। দাঁড়াও 1 মিনিট, আমি একটু চেক করে দেখি। আর এক্স হচ্ছে 10/t, এটা হচ্ছে 57/t, তাহলে এখানে হচ্ছে 10/t ইন্টু উপরে চলে যাবে টি, নিচে হচ্ছে 57, ঠিকই তো আছে। আর এক্স √57/, আচ্ছা ঠিক আছে। তারপরে কি করব, তারপর আমরা কি করব, বা mx বের করব। তাহলে mx ইকুয়াল টু কত আসবে, 2/0.03, মানে 0.03 আর mx কে অদল বদল করলাম, মানে প্রতিস্থাপন করলাম। তাহলে mx সমান কত আসবে, মানে x এর আণবিক ভর কত আসতেছে দেখো তো, 2/0.03 64.98, তার মানে 65 আসতেছে, তাই না? 64.98, তার মানে অলমোস্ট আমাদের 65 আসতেছে। তাহলে আমাদের যে অজ্ঞাত গ্যাস, সেই অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত আসতেছে, 65 আসতেছে। তো আমি ম্যাথটা একটু ছোট করে দিই তোমাদের জন্য, তোমরা আমাকে একটু দেখে বলো যে এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। যদি এটা বুঝতে পারো তাহলে পরের দুইটা ম্যাথ করা তোমাদের জন্য একদম ডাল ভাত, খুবই সহজে পারবা। তো দেখো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু দ্রুত জানাও যে এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। খুবই সহজ ম্যাথ, কিন্তু খুবই সহজ ম্যাথ। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা। আচ্ছা রোজা বলছো তোমার 66.67 আসছে, তুমি হয়তো বা ডিজিট একটু এদিক ওদিক করে ধরেছ, আরেকবার একটু ক্যালকুলেশন করে দেখো। 66.67 আসার তো কথা না, ভাইয়া তো 65 আসছে এবং এটাই সঠিক, ঠিক আছে। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, চলো আমরা পরেরটাতে চলে যাই। পরের ম্যাথে আমাদের যদি দেখি, আমরা পরের ম্যাথটা আমাদের হুবহু সেম টাইপের একটা ম্যাথ। এটা এই যে দেখো, পরের ম্যাথটা আমরা যদি দেখি, পরের ম্যাথ হচ্ছে স্থির তাপমাত্রায় একটি সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে 30 সেকেন্ডে 16 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস পরিব্যাপ্ত হয়। মানে দেখো আগের অঙ্কে টাইমটা দেওয়া ছিল না, স্মল টি ধরে নিয়েছিলাম, এইবার টাইমটা দেওয়া আছে 30 সেকেন্ড। একই অবস্থায় সালফার ডাইঅক্সাইডের কত আয়তন ব্যাপিত হবে, ঠিক আছে। আচ্ছা রোজা বলছো 2 বার 0.03 করছি, এটাই আসছে। যদি এটাই আসে তাহলে এটাই রেখে দাও। 65 আর 66-র মধ্যে খুব বেশি তো গ্যাপ নাই, বাট এটা 65 আসবে। তোমার কেন 66 আসছে ভাইয়া আমি বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা দেখো, তারপর দেখো স্থির তাপমাত্রায় একটি সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে 30 সেকেন্ডে 16 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ব্যাপিত হয়। তাহলে এই 16 মিটার কিউব আর 30 সেকেন্ড, মানে 16কে যদি 30 দিয়ে ভাগ করো তাহলে কি চলে আসবে, আর চলে আসবে, ব্যাপনের হার। বলছে একই অবস্থায় সালফার ডাইঅক্সাইডের কত আয়তন ব্যাপিত হবে।
একই অবস্থায় সালফার ডাইঅক্সাইডের কত আয়তন ব্যাপিত হবে সেটা বের করতে বলছে। তার মানে সালফার ডাইঅক্সাইডের মান আমাদেরকে বের করতে হবে। চলো আমরা দেখি এই অংশটা আমরা কীভাবে করবো। এখন হাইড্রোজেন আয়তন তো দেওয়া আছে, V1 কত 16 মিটার কিউব, বাট সালফার ডাইঅক্সাইডের আয়তন বের করতে হবে, তার মানে আমাদেরকে V2 বের করতে হবে। V2 বের করে ফেলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাবে। ওকে ঠিক আছে, আচ্ছা রোজা বলছো এখন আসছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসছে, সবার যদি সঠিক উত্তর আসে তাহলে ভালো লাগে। তাহলে চলো এরপরের অঙ্কটাই চলে যাই। তাহলে দেখো আমি একটু লিখি, প্রশ্নটা একটু লিখি, হ্যাঁ প্রশ্ন মানে মানগুলো একটু লিখি। দেখো এখানে হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে তাই না, তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর m হাইড্রোজেন কত 2। আরেকটা গ্যাস কি দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড SO2, SO2 এর আণবিক ভর কত m SO2, সালফারের 32 আর অক্সিজেন হচ্ছে 32, দুইটা অক্সিজেন তাহলে 64, ঠিক আছে। তারপরে দেখো সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে আমাদের টি হাইড্রোজেনের জন্য যত সময়, আবার আমাদের হচ্ছে কি বলবো, আমরা যদি বলি যে আমাদের যে সালফার ডাইঅক্সাইড সেটার জন্য কত ততই সময়, সালফার ডাইঅক্সাইড সময় কত 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে দুইটার জন্য যেহেতু সেম সময় তাহলে আমরা একই মান পাবো। আচ্ছা তারপর আর কি দেওয়া আছে, তারপর দেখো দেওয়া আছে হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে 16 মিটার কিউব, তাহলে ভি হাইড্রোজেন দেওয়া আছে আমাদের 16 মিটার কিউব, আমাদেরকে বের করতে বলছে 30 সেকেন্ড সময়ে সালফার ডাইঅক্সাইডের কতটুকু ব্যাপিত হবে, তার মানে ভি সালফার ডাইঅক্সাইড কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে তাহলে সূত্রটা কিন্তু খুবই ইজি, কোনটা সেম আগের সূত্রটা আর দিয়ে যেটা করতে হয়। তাহলে চলো আমরা দেখি সূত্রটা কি। আমরা জানি আমরা বের করবো কি, আমরা সালফার ডাইঅক্সাইডের আয়তন বের করবো, তাহলে সালফার ডাইঅক্সাইডটাকে আমরা উপরে রাখি, তাহলে আর সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই আর হাইড্রোজেন ইকুয়াল টু রুট ওভার, উপরে চলে যাবে m হাইড্রোজেন, নিচে চলে যাবে m সালফার ডাইঅক্সাইড, মানে চেঞ্জ হবে। এখন এই আর এর ভেতরেই কিন্তু ভি আছে, আয়তন আছে, যেমন দেখো আর সালফার ডাইঅক্সাইড মানে কি ভি সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই টি, টি মানে টি সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই টি সালফার ডাইঅক্সাইড। তাহলে এক কাজ করি না কেন, আমরা এটা সমান টি লিখে ফেলি, যেহেতু দুইটাই সমান, তবে টি হাইড্রোজেন সমান টি সালফার ডাইঅক্সাইড সমান 30 সেকেন্ড ইকুয়াল টু টি লিখলাম, কারণ 30 তো কাটাই চলে যাবে উপরে নিচে, তাহলে টি দিয়ে আমরা করে ফেলি যেহেতু একই পরিমাণ সময়। আর নিচে কত ভি হাইড্রোজেন ডিভাইডেড বাই টি ইকুয়াল টু m হাইড্রোজেন কত 2 আর m সালফার ডাইঅক্সাইড কত 64, তাহলে বা আমাদের কত আসবে টি কাটা, তাহলে টি কাটলে আমাদের উপরে ভি সালফার ডাইঅক্সাইড, নিচে হচ্ছে আমাদের ভি হাইড্রোজেন, আর এটা আমাদের কত আসবে রুট ওভার 1/32, রুট ওভার 1/32, 2কে যদি 64 দিয়ে কাটো, তাহলে এখন দেখো বের করবা কি, তুমি বের করবা ভি সালফার ডাইঅক্সাইড বের করবা, তাহলে ভি সালফার ডাইঅক্সাইড ইকুয়াল টু রুট ওভার 1/32 ইন্টু ভি হাইড্রোজেন। এখন ভি হাইড্রোজেন সমান কত, ভি হাইড্রোজেন হচ্ছে 16 মিটার কিউব, তাহলে ভি সালফার ডাইঅক্সাইড ইকুয়াল টু রুট ওভার 1/32 ইন্টু 16, ঠিক আছে। তাহলে এটা সমান কত আসবে, তাহলে ভি সালফার ডাইঅক্সাইড ইকুয়াল টু কত আসবে, ক্যালকুলেশন করে ফেলো তাইলেই হয়ে যাবে। ক্যালকুলেটারে বসাও রুট ওভার 1/32, তারপর রুটের বাইরে বসাও ইন্টু 16, আনসার আসবে 2.82, তাই না, আনসার আসবে 2.8284 মিটার কিউব, 2.8284 মিটার কিউব। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাস হালকা ছিল এই জন্য সেটা 30 সেকেন্ড সময়ে আমাদের 16 মিটার কিউব ব্যাপিত হয়েছে, ছড়িয়ে পড়েছে। বাট সালফার ডাইঅক্সাইড কি ভারী গ্যাস, এই জন্য সেটা কিন্তু ওই একই পরিমাণ সময়ে আমাদের মাত্র 2.82 মানে প্রায় 3 মিটার কিউব ছড়িয়ে পড়েছে, মানে কম পরিমাণে ছড়িয়ে পড়েছে। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদেরকে বলেছে যে আমাদের সালফার ডাইঅক্সাইড ওই একই অবস্থায় কতটুকু ছড়িয়ে পড়বে। তো এই অঙ্কটা আমি তোমাদের জন্য একটু ছোট করে দিচ্ছি, সবাই দেখে আমাকে একটু বলো তোমরা সবাই ম্যাথটা ধরতে পেরেছো কিনা, সবাই ক্লিয়ারলি এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এবং আগামীকাল আমি বলে দিচ্ছি, আগামীকাল তোমাদের ক্লাস সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। আগামীকাল হচ্ছে তোমাদের ক্লাস থাকবে 2টা, আগামীকাল তোমাদের ক্লাস থাকবে 2টা। যারা ক্লাস করছো এবং যারা রেগুলার আমার ক্লাস করো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আগামীকাল আমাদের কেমিস্ট্রি ক্লাসই হবে, তবে 2বার হবে। আগামীকাল আমাদের কেমিস্ট্রি ক্লাস 2বার হবে। এখন 2বার হলেই তোমরা মনে করতে পারো যে ভাইয়া মনে হয় সকালে একটা ক্লাস নেবেন, সকালে তো আমরা কেউ থাকি না, না সকালে নিব না। আগামীকাল আমাদের একটা পার্ট হবে রাত 7টা থেকে, মানে সন্ধ্যা 7টা, বা আমরা বলতে পারি রাত 7টা থেকে 8:30 পর্যন্ত। এই সময় আমি তোমাদেরকে
1.5 ঘন্টায় যতটুকু পড়াইতে পারি পড়াবো। তারপর হচ্ছে আমরা আধা ঘন্টা গ্যাপ দিয়ে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আরেকটা পার্ট পড়াবো, কারণ আগামীকাল ভাইয়া কিছুটা ফ্রি আছি, যার কারণে আগামীকাল হচ্ছে আমি তোমাদেরকে টোটাল 3 ঘন্টা ক্লাস নিব। 3 ঘন্টা মানে 2টা সেকশনে 3 ঘন্টা ক্লাস নিব, 7টা থেকে 8:30 পর্যন্ত এবং 9টা থেকে 10:30 পর্যন্ত। মানে 7টা থেকে 8:30 পর্যন্ত যতটুকু পড়াবো, তারপর থেকে আবার আধা ঘন্টা গ্যাপ দিয়ে 9টা থেকে 10:30 পর্যন্ত পড়াবো। একটানা 3 ঘন্টা ভাইয়া পড়াইতে পারবো, কারণ তোমরা জানো আমি পারি, পড়াইতে পারি। বাট কথা হচ্ছে একটানা 3 ঘন্টা তোমাদের বসে থাকা ধৈর্য থাকবে না, এই জন্য আমি 2টা ধাপে করাবো। এখন কারো যদি ওই সময় যদি ঝামেলা থাকে, সমস্যা থাকে, তাহলে সে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করে নিবে। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আগামীকাল আমাদের ক্লাস থাকবে 2 পর্বে বিভক্ত, একটা হচ্ছে 7টা থেকে 8:30 এবং আরেকটা হচ্ছে রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। ওকে, তো ঠিক আছে, আমরা চলো আমাদের একদম আমাদের যে এইচডব্লিউ সেটা লাস্ট অঙ্কে চলে যায়। কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একটি সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে 100 সেন্টিমিটার কিউব অক্সিজেন পরিব্যাপ্ত হতে 160 সেকেন্ড সময় লাগে। ওই পথ দিয়ে একই আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিব্যাপ্ত হতে কত সময় লাগবে? T2 বের করতে বলছে, T2 বের করতে বলছে। ঠিক আছে, একই আয়তন, তার মানে 100 সেন্টিমিটার কিউবই। তাহলে এই অঙ্কটা দেখো কিভাবে করব, এই অঙ্কটা দেখো কিভাবে করব। দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, পার্থক্য কি? আগের অঙ্কে আমরা আয়তন বের করেছি, এই অঙ্কে আমরা সময় বের করব। ওকে, সময় বের করব, এই অঙ্কে আয়তন সেম। তাহলে চলো দেখি কিভাবে করব। আমাদের 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলেছে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? দেখো এখানে অক্সিজেনের আণবিক ভর m অক্সিজেন 32, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর m কার্বন ডাই অক্সাইড 44। তারপর খেয়াল করো আমাদের অক্সিজেনের আয়তন কত? 100 সেন্টিমিটার কিউব, আবার কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? ওই একই আয়তন, তার মানে 100 সেন্টিমিটার কিউব। তাহলে ভি অক্সিজেন ইকুয়াল টু ভি কার্বন ডাই অক্সাইড, দুইটাই যেহেতু 100 সেন্টিমিটার কিউব, তাহলে দুইটাকে আমরা ইকুয়াল টু কী বলবো? ভি বলবো। একই তো, সেম। ঠিক আছে, সেম আসলে দুইটাকে আমরা ভি বলে দিলাম। আর টাইমটা কত? টাইমটা হচ্ছে অক্সিজেনে লাগবে 160 সেকেন্ড, তাহলে টাইম অক্সিজেনের জন্য কত? 160 সেকেন্ড। আমাদেরকে বের করতে হবে টাইম কার্বন ডাই অক্সাইডের জন্য কত, CO2 কার্বন ডাই অক্সাইডের জন্য কত, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এই কিরকম অঙ্ক, চলো আমরা করে ফেলি। তাহলে কার্বন ডাই অক্সাইড যেহেতু বের করবো, তাহলে কার্বন ডাই অক্সাইডকে আমরা উপরে রাখবো। তাহলে আমরা জানি আর কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই আর অক্সিজেন ইকুয়াল টু √ m অক্সিজেন ডিভাইডেড বাই m কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে বা আর কার্বন ডাই অক্সাইডে কী ছিল? V/T। তাহলে ভি কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই টি কার্বন ডাই অক্সাইড। আর অক্সিজেন মানে কি? ভি অক্সিজেন ডিভাইডেড বাই টি অক্সিজেন ইকুয়াল টু m অক্সিজেন কত? 32, m কার্বন ডাই অক্সাইড কত? 44। এখন খেয়াল করো ভি দুইটারই সেম ছিল, তাহলে উপরেও ভি ডিভাইডেড বাই টি কার্বন ডাই অক্সাইড কত, এটাই আমরা বের করব। টি কার্বন ডাই অক্সাইড আমরা বের করব। নিচেও ভি অক্সিজেন মানে ভি, টি অক্সিজেন কত আসছে? টাইম 160 সেকেন্ড ইকুয়াল টু √32/44। এটার মান বের করে ফেলো, রুট রেখো না। তাহলে √32/44, এটা আসবে 0.8528, তার মানে 0.853 লেখা যায়, 0.853, এটা আসবে 0.853। তাহলে খেয়াল করো ভিবি কাটা, ভিবি যদি কাটা যায় তাহলে আমাদের জিনিসটা এরকম চলে আসবে, উপরে 160, নিচে হচ্ছে টি কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটা তোমরা জানো, আর না জানলে বাসে কী করবা? গুণ করে উল্টে দেখবা, এইটাই আসবে ইকুয়াল টু 0.853। ঠিক আছে, 0.853। তাহলে টি কার্বন ডাই অক্সাইড কত আসবে? সুতরাং কার্বন ডাই অক্সাইডের সময়টা কত আসবে? কার্বন ডাই অক্সাইড যেহেতু ভারী, ওই বেচারার কম সময় লাগবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যেহেতু ভারী, তার মানে তার হচ্ছে বেপিত হতে বেশি সময় লাগবে। ভারী জিনিস, তাহলে তার ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে। তাহলে এটা কত আসবে? উপরে 160, নিচে হচ্ছে 0.853। তাহলে সময়টা কত আসতেছে? তাহলে আমরা লিখব সমান, আমরা যদি খেয়াল করি 160 ডিভাইডেড বাই 0.853, আনসার আসবে 187.57, 187.6 সেকেন্ড বলতে পারি আমরা। অর্থাৎ আমাদের যেখানে অক্সিজেনটা বেপিত হতে সময় লেগেছে 160 সেকেন্ড, সেখানে কার্বন ডাই অক্সাইডের বেপিত হতে একই পরিমাণ বেপিত হতে সময় লাগবে 187.6 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। তো আমাদের কিন্তু পার্ট 5-এর যে বাড়ি কাজ সেটা করা শেষ হয়ে গেল। তো এই বাড়ি কাজগুলো সবাই ক্লিয়ারলি কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা, কারো কোথাও কোনো ঝামেলা আছে কিনা ভাইয়াকে এখনই কমেন্টে জানাও, তারপর আমরা সিকিউ শুরু করব। ঠিক আছে, এবং আমি এতক্ষণ পর্যন্ত টাইমের দিকেই তাকাই নাই, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ক্লাস 1.5 ঘন্টা মানে 45 মিনিট ক্রস করে ফেলছি।
মানে খেয়ালই ছিল না, মানে আশা করছি মানে এই সময়টা খুব দ্রুত চলে গেছে, এত দ্রুত মানে চলে যাবে সময়টা আসলে আমি নিজেও বুঝতে পারিনি। তো ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হাফ ওয়ার্ক শেষ, আমাদের কিন্তু 6টা কাজ শেষ, এখন আমরা 4টা সিকিউ সলভ করবো, ঠিক আছে? ওকে, শুভা বলছো বুঝছি, ঠিক আছে। তো বাকিরা সবাই যদি ক্লিয়ারলি বুঝতে পারো, আমরা চলে যাই আমাদের সিকিউ সলভিংয়ে, আমরা চলে যাচ্ছি আমাদের সিকিউ সলভিংয়ে। ওকে, এবং আমাদের আগামীকাল যে প্রথম অংশটা যে থাকবে, কোনটা, যেটাকে আমরা বলছি রাত 7টা থেকে 8:30 পর্যন্ত, ওই অংশে আমি তোমাদেরকে আরও 5টা থেকে 6টা সিকিউ সলভ করাবো, ঠিক আছে? মানে প্রথম অংশে আরও আমরা 4 থেকে 5টা সিকিউ সলভ করব, আর পরের অংশে আমরা এর পরের টপিকে চলে যাব, ঠিক আছে? আমি দেখাই দিব কালকে আমি কতটুকু করাবো, ক্লাস শেষে আমি এটা তোমাদেরকে হচ্ছে জানিয়ে দিব, যাতে করে তোমাদের আগ্রহটা থাকে যে আগামীকাল আমরা এই জিনিসগুলো পড়বো। তাহলে দেখো, এখন চলো আমাদের তাহলে এই জিনিসটা শেষ, আমি পরবর্তীতে পিডিএফ এটা অ্যাড করে দিব। এখন আসো আমরা চলে যাই আমাদের বোর্ড সিকিউতে। আমাদের প্রথম যে বোর্ড সিকিউ দেখো, ঢাকা বোর্ড 2022, চমৎকার একটা বোর্ড সিকিউ, একটা স্টপ কক দেওয়া আছে, স্টপ কক দেওয়া থাকলে আমাদের সবারই ভালো লাগে। প্রথম প্রশ্ন, স্টপ কক খোলা অবস্থায় মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আমি 4টা সিকিউ এমনভাবে নিয়েছি যে সিকিউগুলোতে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ছাপ আছে, প্রয়োগ আছে, এবং গ্রাহামের ব্যাপন সূত্র আছে। মানে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র, এই দুইটা সূত্র রিলেটেড যে সকল সিকিউ, সেখান থেকে আমি 4টা সিকিউ বেছে নিয়েছি। তার মানে 4টা সিকিউতেই তোমরা দেখবা ডাল্টনের আংশিক চাপ সূত্রও খুঁজে পাবা, আবার গ্রাহামের ব্যাপন সূত্রকেও তোমরা খুঁজে পাবা। ওকে, তাহলে দেখো ঢাকা বোর্ড 2022, একই তাপমাত্রা 27 ডিগ্রি 27 ডিগ্রি, দেখো তাপমাত্রা সেম, দুইটা টেম্পারেচার সেম। কারণ কি? কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্রে তাপমাত্রা স্থির থাকে। একটাতে 760 মিলিমিটার পারদ চাপ, মানে এটা হচ্ছে আংশিক চাপ। এ গ্যাসের আংশিক চাপ কত? 760 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে পিএ। আর বি গ্যাসের আংশিক চাপ কত? 780 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে পিবি। এ গ্যাসের আয়তন কত? ভিএ 500 ml, ভি গ্যাসের আয়তন কত? ভিবি 400 ml। আর ভর দেওয়া আছে দুইটার। ভর কেন দেওয়া আছে সেটা আমরা একটু পরে বুঝবো। আমাদের গরুর গয়ের জন্য আমাদের ভর লাগবে না, গরুর গয়ের জন্য আমাদের ভর লাগবে না। গরুর গতে বলেছে স্টপ কক খোলা অবস্থায় মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো খেয়াল করো, যেহেতু আমাদের আংশিক চাপগুলো মিলিমিটার পারদে আছে, তাহলে টেপনামি করে আমাদের এটাকে আর এটিএমে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, অ্যাটমসফেরিক প্রেসারে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা কখন ইউনিট চেঞ্জ করি? যখন দুইটা জিনিস ডিফারেন্ট ইউনিটে থাকে। বাট এখানে দেখো, এ গ্যাসটার চাপও মিলিমিটার পারদ, বি গ্যাসের চাপও মিলিমিটার পারদ, তাহলে এখানে আমাদেরকে দুইটাকে আবার এটিএমে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাহলে এইভাবেই রেখে দিব, অর্থাৎ মোট চাপটাও কিসে আসবে? মোট চাপের এককটাও আসবে মিলিমিটার পারদেই আসবে। ওকে, তো এখন চলো আমরা তাহলে দেখে ফেলি আমাদের অঙ্কটা কিভাবে করতে হয়। তো চলো আমরা এটা করি, এটার অঙ্কটা আমরা নিচেই করে ফেলবো, এই যে নিচেই করে ফেলবো। ওকে, নিচে জায়গা রেখেছি আমি। তাহলে দেখো আমাদের অঙ্কটা কি আছে, নিচে করব। নিচে করা কি ঠিক হবে? না, নিচে করব না, এটা আমি এইখানে করব, এইখানে করব, না হলে এখানে না করলে আসলে আমার ওই পারে যেতে সমস্যা হবে। তাহলে দেখো ঢাকা 2022, ঢাকা 2022 গ নাম্বার। তাহলে গতে আমাদের কি বলেছে? মোট চাপ কত। তো স্টপ ককের বেলায় মোট চাপের সূত্র কি? সরাসরি সূত্র দিয়ে করে ফেলছি। এ গ্যাস, তাহলে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। মানে বাংলা দেওয়া আছে এটা সমান এইটা, ওইটা সমান ওইটা, ওইটা তোমরা পরীক্ষায় লিখে নিও, ঠিক আছে? ওটা তোমরা যখন বাসায় যখন প্র্যাকটিস করবে ওভাবে কইরো। ভাইয়া জাস্ট হচ্ছে ম্যাথটা দেখাই দিই। তাহলে এটা সমান আমাদের কত আসবে? পিএ কত? 760, ভিএ কত? 500 ml। তাহলে 760 ইন্টু 500 প্লাস এটা কত? পিবি কত? বি গ্যাসের চাপ কত? বি গ্যাসের চাপ হচ্ছে 780, তাহলে 780। আর ভিবি কত? বি গ্যাসের আয়তন কত ছিল? 400 ml, ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি, তার মানে 500 প্লাস 400। এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এটা ইকুয়াল টু দিয়ে দিলেই আমাদের কি চলে আসবে? আমাদের আনসার চলে আসবে। তাহলে আনসার কত হয় দেখো, উপরে হচ্ছে 760 ইন্টু 500 প্লাস 780 ইন্টু 400 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 500 যোগ 400, তার মানে 900। আমাদের আনসার হবে 768.888, অনেকগুলো 8, তার মানে 768.89 মিলিমিটার পারদ চাপ। আমাদের মিশ্রণে মোট চাপ হবে এত। শেষ, অঙ্ক এতটুকুই। এখন পরীক্ষার সময় কি করবা? তোমরা দেওয়া আছে লিখে অঙ্কটাকে একটু বড় করবা আর কি, ঠিক আছে? না তো অঙ্কটা আসলে খুবই ছোট। তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো, গরুর গ। এখন আসো আমরা ঘ দেখি। ঘতে কি বলেছে? উদ্দীপকে গ্যাসদের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি কার বলো তো? যে হালকা। ব্যাপন হার বেশি মানে কি? কে তাড়াতাড়ি ছড়াবে, যে হালকা। কে হালকা বলো তো? যার এম কম, আণবিক ভর কম।
যার আণবিক ভর কম সে তার ব্যাপন হার বেশি, তার আর বেশি, কারণ আমরা একটু আগে দেখেছি যে আর এর সাথে এম এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে যার এম কম অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো আমরা কি করব, দুইটা গ্যাসের আণবিক ভর বের করব। এই জন্য আমাদের ভরের জিনিসটা দেওয়া আছে, একটা 0.50 গ্রাম আর একটা 0.350 গ্রাম। চলো তাহলে আমরা দুইটা গ্যাসের আণবিক ভর বের করে ফেলি। দেখো আণবিক ভর কিভাবে বের করব, সূত্র আমাদের কোনটা ডিরাইভ করতে হবে, দেখো পিভি দেওয়া আছে, যে পিভি, আর ডব্লিউ দেওয়া আছে, এটা কি ডব্লিউ, এটা হচ্ছে ডব্লিউ, ডব্লিউ এ। তার মানে আমাদের সূত্র কি, আদর্শ গ্যাস সমীকরণ, পিভি সমান এনআরটি। আর এন এর মান কত, ডব্লিউ বাই এম। ওখানেই কিন্তু আমাদের এম লুকিয়ে আছে, যেটা হচ্ছে আণবিক ভর। তাহলে এই ম্যাথটা আমরা কোন সূত্র দিয়ে করব, এই ম্যাথটা আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে করব, সূত্র দিয়ে করব। ঠিক আছে, এটা হচ্ছে হিন্টস। এই ম্যাথটা আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে করব, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে করব। আচ্ছা চলো দেখি তাহলে এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য, এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে আমাদের, আর এখানে লিখব বি গ্যাসের ক্ষেত্রে, আমি পাশাপাশি করে ফেলছি, বি গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে দুইটা গ্যাসের জন্য আমরা কি করব, এম বের করব। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াবে, পি এ ভি এ সমান এন এ আর টি এ, আর দুইজনের জন্যই সেম। আর বি গ্যাসের জন্য কি হবে, পিবি ভিবি সমান এন বি আর টিবি। এখন টেম্পারেচার কিন্তু দুইটার জন্যই সেম, কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখো টেম্পারেচার কত, দুইটার জন্যই 27 27। তাহলে আমরা টি এ সমানও 27, টিবি সমানও 27। ওকে, তাহলে বা পি এ ভি এ সমান এন এর ভেতর কি আছে, ডব্লিউ, তাহলে এটা হচ্ছে ডব্লিউ এ ডিভাইডেড বাই এম, ডব্লিউ বাই এম আর টি এ। আর এটার জন্য আমাদের কত আসবে, বা পিবি ভিভি সমান ডব্লিউ বি এম ভি ইন্টু আর টি বি। এখন আমরা এম এ এবং এম বি বের করবো, বাকি সব আমাদের জানা। তাহলে এখানে এম এর সমান কত আসবে, যদি রিপ্লেস করি, উপরে ডব্লিউ এ আর টি এ আর নিচে হয়ে যাবে পি এ ভি এ। আর এখানে এম বি সমান কি হবে, উপরে ডব্লিউ বি আর টিবি আর নিচে পিবি ভিবি। এখন সব কিছুর মান বসাও। তাহলে দেখো তারপর লাইনে আমরা কি করব, দেখো বা বা এম এ সমান কত আসবে, ডব্লিউ এ কত, ডব্লিউ এ হচ্ছে 0.45 গ্রাম, 450, তার মানে কি 0.45। তারপর পি এ কত, পি এ দেওয়া আছে দেখো 760 মিলিমিটার, ভি এ কত 500 ml, তাহলে 760 মিলিমিটার পারদচাপ। আচ্ছা এখন কথা আছে একটা, তুমি তো আর ব্যবহার করবা তাই না, আর এর মান কিসে ব্যবহার করবা সেটাও তো একটা ব্যাপার আছে। আর এর মান আমি লিটার এটিএম এ ব্যবহার করতে চাই, তাহলে আর এর মান যদি লিটার এটিএম এ ব্যবহার করো তাহলে পি এ কি মিলিমিটার পারদচাপে রাখলে হবে, বা এটাকে কি 780 মিলিমিটার পারদচাপে রাখলে হবে, হবে না, এটিএম এ নিতে হবে। তো 760 মিলিমিটার পারদচাপ মানে কি 1 এটিএম, তার মানে 760 যেটা আছে মানে যা আছে সেটাকে আমরা কি করব, 760 দিয়ে ভাগ করব। মিলিমিটার পারদচাপ থেকে এটিএম এ যাওয়ার নিয়ম কি, 760 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পি এ এটা দেওয়াই আছে 760 মিলিমিটার, তাহলে 760কে যদি 760 দিয়ে ভাগ করো কত আসবে, 1। তাহলে আমরা তাও পি এ কে এইভাবে লিখি 760/760, তোমাদের বোঝার জন্য। মানে এটা দিয়ে কি বুঝলা, যে পি এ 760/760, তাহলে এটা এটিএম এ চলে আসলো। ভি এ কত, ভি এ দেওয়া আছে 500 ml, নিতে হবে কি সে লিটারে, তাহলে 500 ml সমান কি 0.5, তাহলে এটা হবে 0.5 লিটার। ঠিক আছে, তোমরা যখন দেওয়া আছে লিখবা সেখানে এই জিনিসগুলো হচ্ছে তোমরা মানে গুছিয়ে নিবা। আর এর মান এখন কত বসাতে পারবা, 0.0821। কেন, কারণ তুমি চাপটাকে এটিএম এ নিয়েছো 760 দিয়ে ভাগ করে, আর আয়তনটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়েছো। টেম্পারেচার কত 27 ডিগ্রি ছিল, তার মানে 300 কেলভিন। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে এমবি আমি দেখো পাশাপাশি করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডব্লিউবি কত, ডব্লিউবি 0.35 গ্রাম, 0.350, তার মানে 0.35। আর কত ব্যবহার করব, 0.0821। টি কত 300, তাহলে পি এ কত, পি এ 780, তাহলে 780 ডিভাইডেড বাই 760, তাহলে এটা আমাদের চলে আসলো কিসে, এইটা আমাদের চলে আসছে, এইটা সেই ক্ষেত্রে আমাদের চলে আসছে এটিএম। ঠিক আছে, ইন্টু ভিভি কত, ভিভি হচ্ছে আমাদের 400 ml, তার মানে 0.4 লিটার, 0.4 লিটার। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো।
এখন ক্যালকুলেশন করে ফেলো কত আসে দেখো, এম এ ইকুয়াল টু সব যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো তো কত আসে। এম এর জন্য হচ্ছে উপরে হচ্ছে 0.45 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই নিচে কত 760 মানে কি 1, তাহলে 1 ইন্টু 0.5, তার মানে নিচে 0.5 হিসাব করলে আসবে 22.167, 22.167, এটা হচ্ছে এম এ। আর এম বি কত আসবে, এম বি আসবে আমাদের উপরে হচ্ছে 0.35 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই নিচে আসবে 780/760, 780/760 ইন্টু কত, ইন্টু হচ্ছে 0.4, 780/760 ইন্টু 0.4, 780/760 ইন্টু 0.4। আচ্ছা, তাহলে এটা আসবে 20.99, 20.99। তাহলে আণবিক ভর কম কার, আণবিক ভর কম আমাদের বি গ্যাসের, কারণ ওটা কত আসছে 20.99 আসছে। তাহলে বি গ্যাসের আণবিক ভর কম, বি গ্যাসের আণবিক ভর কম অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে, তাই না? বি গ্যাসের আণবিক ভর কম অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। তাহলে এই অঙ্কটা যেহেতু এটা গ্রাহামের সূত্রের সাথে নিয়ম করে করা হয়, এটা আসলে আমরা এখানেই শেষ করে দিতে পারি, যে যেহেতু মানে এইটা এইভাবেই শেষ করে দেওয়া যায়, যেহেতু আমাদের এম এ এম বি থেকে বড়, তার মানে কি বি গ্যাসের ব্যাপন হার কম, মানে বি গ্যাসের আণবিক ভর কম, তাই কি বি গ্যাসের ব্যাপন হার বেশি। বাট আমরা এইভাবে শেষ করব না, আমরা কোন সূত্র দিয়ে করবো, আমরা ব্যাপন হারটাই বের করব। তাহলে এখন লিখব, এখন আমরা জানি, আবার আমরা জানি মানে আমরা আর বের করব। আমরা জানি আর এ ডিভাইডেড বাই আর বি সমান কি রুট ওভার উপরে এম বি ডিভাইডেড বাই এম এ। তার মানে আমরা আর বের করে আমরা আসলে ফাইনালি সিদ্ধান্ত নিব যে কার ব্যাপন হার বেশি। ঠিক আছে, এটা করলে আসলে জিনিসটা স্ট্যান্ডার্ড হয়, ফুল মার্কস একদম 4-এ 4 পাবা, কোনো সন্দেহ নেই। তাহলে দেখো, আর ওটা করলে 1 কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, নাও কাটতে পারে। তাহলে দেখো, তাহলে আর এ বাই আর বি সমান কত আসতেছে, দেখো এম বি কত, এম বি হচ্ছে 20.99 আর এম এ কত 22.167। তাহলে যদি হিসাব করো তাহলে কত আসতেছে, আর এ বাই আর বি, আর এ বাই আর বি সমান কত আসতেছে রুট ওভার উপরে হচ্ছে 20.99, নিচে হচ্ছে 22.167, হিসাব করলে আসবে 0.973, 0.973 আসবে, 0.973। এখানে একটা কথা একটু মনে রাখবা, একটু মনে রাখো, হ্যাঁ জিনিসটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখবে এরকমভাবে যে যদি যদি লব ডিভাইডেড বাই হর, লব ডিভাইডেড বাই হর যদি সমান যদি 1 হয়, সমান যদি 1 হয়, তাহলে তাহলে লব আর হর পরস্পর সমান, মানে লব মানে কি উপরে যে বসছে আর হর মানে কি নিচে যে বসছে। যদি লব আর হরের অনুপাত যদি 1 হয় তাহলে লব আর হর পরস্পর সমান। তারপর মনে রাখবা যদি যদি লব আর হরের অনুপাত, যদি লব ডিভাইডেড বাই হর, লব ডিভাইডেড বাই হর এটার অনুপাত যদি আমাদের 1-এর থেকে বেশি হয়, 1-এর থেকে বেশি আসে, তাহলে মনে রাখবা, যদি 1-এর থেকে বেশি হয় তাহলে মনে রাখবা তাহলে আমাদের লব বড় হর ছোট, মানে উপরে যে থাকবে সে বড়। আর যদি এই ম্যাথের মতো এইটার মধ্যে লব এবং হরের অনুপাত কত আসছে, 1 থেকে ছোট আসছে, 1 থেকে ছোট আসে, 1 থেকে ছোট হয়, তাহলে 1 থেকে যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব থেকে হর বড় হবে। তো এইখানে আমাদের কন্ডিশনটা কি বলতো, এখানে আমাদের কন্ডিশন হচ্ছে লব এবং হরের অনুপাত কিন্তু 1 থেকে ছোট আসছে, মানে 0.973। অর্থাৎ এই জায়গায় আমাদের আসলে কি হবে, অর্থাৎ এই জায়গায় আমাদের হচ্ছে লবটা ছোট হরটা বড়। তাহলে আমরা লিখব যে যেহেতু আর এ ডিভাইডেড বাই আর বি এইটা 1-এর থেকে ছোট আসছে, 1-এর থেকে ছোট আসছে, তার মানে সুতরাং আর এ থেকে আর বি বড়, তার মানে আর এ থেকে আর বি বেশি। এখন আর বি মানে কি বি গ্যাসের ব্যাপন হার, তাহলে আমরা বলবো অর্থাৎ কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে, বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে, বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে,
তো এতটুক পর্যন্ত এই ম্যাথটা মানে এই পুরো সিকিউটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, বিশেষ করে এই যে লাস্টের অংশটা বুঝতে পেরেছো কিনা। আমি লাস্টের অংশটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে এটাই, যে লব এবং হরের অনুপাত করলে যদি 1 হয় তাহলে লব আর হর সমান হয়। এটা শুধু এই অঙ্কের জন্য না, যে কোনো অনুপাতের সম্পর্কের জন্যই কিন্তু আমাদের এটা মনে রাখা জরুরি। এই যে লাল কালি দিয়ে যে লিখলাম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিখছি আমি তোমাদের জন্য, যে লব আর হর যদি সমান হয় তাহলে মানে লব আর হরের অনুপাত যদি 1 হয় তাহলে লব আর হর সমান হয়। লব আর হরের অনুপাত যদি 1-এর থেকে বেশি হয় তাহলে লব বড় হয়, আর যদি লব আর হরের অনুপাত যদি 1 থেকে ছোট হয় তাহলে হর বড় হয়। ঠিক আছে, মানে যে নিচে থাকবে সে বড় হবে। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট একটু জানাও। তারপর হচ্ছে আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। ঠিক আছে, পরের সিকিউতে চলে যাব, তারপর আমরা পরের সিকিউতে চলে যাব। এবং তোমাদের উপস্থিতি কিন্তু মানে গতানুগতিকভাবেই খুবই হতাশাজনক, তোমরা হচ্ছে চলে যাও। ঠিক আছে, এবং তখনই হচ্ছে আমার আসলে ঘুম পায়, আমি ভাবি যে থাক আমিও চলে যাই। ঠিক আছে, রোজা বলছো ক্লিয়ার, ওকে ঠিক আছে, যদি রোজা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা পরেরটাতে চলে যাই। রিমু বলছো জি বুঝছি, আচ্ছা ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলো পরের আমাদের যে সিকিউ সেটা দেখি। আমাদের পরের সিকিউটা কি? পরের সিকিউ হচ্ছে আমাদের এইটা, দেখো কুমিল্লা বোর্ড 2022। পরের সিকিউ কুমিল্লা বোর্ড 2022। এটাও একটা স্টপ কর্কের প্রশ্ন, তাই না? এটাও একটা স্টপ কর্কের প্রশ্ন। তো আমাকে বলেছে উদ্দীপকে উল্লিখিত স্টপ কর্ক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। 40 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। কিছু হইল, 30টাকে কী করতে হবে? 30টাকে 40 বানাতে হবে, তাই না? 30টাকে 40 বানাতে হবে। 30টাকে আমাদের যেভাবেই হোক 40 বানাতে হবে। কীভাবে বানাবো? আগে আমরা 30-এর জন্য মোট চাপ বের করে ফেলবো। ঠিক আছে, 30-এর জন্য আগে আমরা মোট চাপটা বের করে ফেলি। 30-এর জন্য মোট চাপটা বের করার পর তারপর আমি 40-এর জন্য মোট চাপ বের করবো। মানে ওটা কোন সূত্র? ওটা হচ্ছে গ্যাল-উসাকের চাপীয় সূত্র। তার মানে প্রথমে আমরা বের করব 30-এর জন্য মোট চাপ কত, সেটা হচ্ছে কি 30-এর জন্য মিশ্রণের মোট চাপ কত, সেটা হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র। তাহলে গরুর গ এটা হচ্ছে ডালটন প্লাস চাপীয় সূত্র, গ্যাল-উসাকের চাপীয় সূত্র। এই দুইটা সূত্রের কম্বিনেশনে আমাদের এই ম্যাথটা করতে হবে। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়েছি, হয়তো বা পার্ট 4-এ অথবা পার্ট 3-তে আমি তোমাদেরকে দেখিয়েছি। পার্ট 4-এ অথবা পার্ট 5-এ, খুব সম্ভবত পার্ট 5-এ অথবা পার্ট 4-এ দেখাইছি যে তাপমাত্রা যদি ডিফারেন্ট থাকে তাহলে প্রথমে ডালটন করতে হয় এবং পরে চাপীয় সূত্র করতে হয়। তাহলে চলো করি, হ্যাঁ করি। স্টপ কক তার মানে কি? তাপমাত্রা সেম 30-30। তাহলে প্রথমে চলো আমরা ডালটনের আংশিক চাপ সূত্রটা ব্যবহার করে ফেলি। কুমিল্লা 2015, কুমিল্লা 2015। তাহলে দেখো গরুর গ আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র যদি আমরা করি তাহলে মোট চাপ পি সমান কত? পি সমান হচ্ছে আমাদের পাত্র কি কি? এ পাত্র এবং বি পাত্র, এ গ্যাস বি গ্যাস। তাহলে পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভি এ প্লাস ভিবি। এবং এটা যেটা পাচ্ছ সেটা কি? এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং যেহেতু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে আরেকটা চাপ বের করতেই হবে, সেহেতু এটাকে আমরা P1 ধরে নিই। কারণ আমাদের অঙ্ক কি বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত, তাহলে ওটা হবে কি P2। তাহলে এটাকে আমরা P1 ধরে নিই। ঠিক আছে, P1 ধরে নিই। তাহলে P1 সমান কত আসবে? মান বসাই দিলেই হবে। উদ্দীপকে দেখো এ গ্যাসের চাপ কত? 350। বি গ্যাসের চাপ কত? 450। এ গ্যাসের আয়তন 550, বি গ্যাসের আয়তন 425। বসাই দাও। তাহলে পি এ হচ্ছে আমাদের 350 আর ভি এ কত? 550 প্লাস পিবি কত? 450 আর ভিবি কত? 425 ইন্টু 425। এটা হচ্ছে ইন্টু গুণ 425। তাহলে আমাদের পি এ ভি এ প্লাস পিবি ভিবি বসানো শেষ। নিচে ভি এ প্লাস ভিবি, ভি এ হচ্ছে 550 আর ভিবি হচ্ছে 425। তো হিসেব করলে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত আসে। উপরে হচ্ছে 350 গুণ 550 যোগ 450 গুণ 425 ভাগ নিচে হচ্ছে 550 যোগ 425। হিসাব করলে আসবে 393.589, অর্থাৎ 393.6 আসে, তাই না? 393.6 আসে, 393.6 না, 393.6 আসবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের মিশ্রণের মোট চাপ হচ্ছে 393.6 মিলিমিটার পারদ চাপ। আমাকে বের করতে বলছে তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। তাহলে আমরা লিখব আবার ওটার জন্য কি সূত্র? P1 V1, P1 বাই T1 সমান P2 বাই T2।
গ্যালুসাকের চাপীয় সূত্র P2/T2, V2 না T2, তাহলে এখান থেকে আমরা আবার বের করবো কি P2 বের করবো, P2, তাহলে P2 সমান কত আসবে P1T2 ডিভাইডেড বাই T1। এখন দেখো এখানে কি কি দেওয়া আছে, P1 কত, P1 মাত্র বের করেছি 393.6, T2 কত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 40 আর 273 যোগ করলে 313 কেলভিন, T1 কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই তাহলে P2 চলে আসবে আমাদের, এটাই আমাদের বের করতে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত, তাহলে এটা আসবে 393.6 ইন্টু 313 ডিভাইডেড বাই 303, এটা আসবে 406.59, অর্থাৎ 406.6 মিলিমিটার পারদ-চাপ। তো গরুর গ আশা করি সবাই বুঝতে পেরেছ, পানির মতো সহজ একটা ম্যাথ, গরুর গ একদম সোজা ম্যাথ। ওকে, তারপর আমি একটু ছোট করে দিই, তোমরা একটু দেখে নাও 30 সেকেন্ডের মতো সময় দিচ্ছি, এক পলকে পুরো অঙ্কটা দেখে নাও। প্রথম অংশ করেছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ সেটা বের করেছি ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে, আর 40-এর জন্য যে চাপ সেটা আমরা বের করেছি গ্যালুসাকের আংশিক চাপ চাপীয় সূত্র দিয়ে। ঠিক আছে, চাপীয় সূত্র দিয়ে, ঠিক আছে, চাপীয় সূত্র দিয়ে। ওকে, তারপর আমরা যদি দেখি আমাদের পরের আচ্ছা, এটার আরেকটা সিকিউ আছে না, আরেকটা আছে, এটা দেখো, এ ও বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ গ্যাস আচরণ হতে বেশি বিচ্যুতি দেখাবে। মনে রাখবা, আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি কে দেখায়, যার আণবিক ভর বেশি। এই দুইটা গ্যাসের মধ্যে যার আণবিক ভর বেশি হবে সে আদর্শ গ্যাসের আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখাবে। ঠিক আছে, মানে আমরা লাস্টের দিকে এই অধ্যায়ের শেষে মানে মোটামুটি আর 2-3টা ক্লাস পরে আমরা হচ্ছে অ্যামাগা বক্র দেখব, একটা গ্রাফ দেখব। ওই অ্যামাগা বক্রতে আমরা দেখব যে সকল গ্যাসের আণবিক ভর বেশি, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস, এদের আণবিক ভর বেশি, তারা আদর্শ আচরণ থেকে অনেক বেশি বিচ্যুতি দেখায়। তাহলে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি কে বেশি দেখাবে, যার এম বেশি। তাহলে তুমি এ গ্যাসের জন্য এম বের করবা, বি গ্যাসের জন্য এম বের করবা। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে চলো এ গ্যাসের জন্য এম বের করি। ঘ, এটা আমি একটু শর্টকাট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ একটু আগে একটা ম্যাথে যেটার মধ্যে আমরা এম বের করেছি, জাস্ট এর আগের ম্যাথটা, এর আগের বোর্ড মানে ঢাকা বোর্ডের যে ঘ নাম্বার প্রশ্ন, সেখানেও কিন্তু আমরা এম বের করা শিখেছি। তাহলে এখানে এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য, আর এখানে করব কি বি গ্যাসের জন্য, বি গ্যাসের জন্য বা বি গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে। তাহলে এম বের করবো। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে এম কত, তাই একটু শর্টকাট করি। এম ইকুয়াল টু কি পাইছিলাম, WRT/PV। তাহলে WA/RTA ডিভাইডেড বাই PV, অর্থাৎ PA/VA। আর বি গ্যাসের জন্য কি পেয়েছিলাম, MB ইকুয়াল টু WRT/PV। তাহলে বি গ্যাসের জন্য হচ্ছে MB ইকুয়াল টু WA/RTA ডিভাইডেড বাই, সরি সব তো বি হবে, আমি এ লিখতেছি কেন, WB/RTB ডিভাইডেড বাই PB/VB। ঠিক আছে, একটু আগের ম্যাথের মতো 2-3টা লাইন একটু কম লিখলাম, পরীক্ষায় তোমরা ওগুলো লিখে আসবে। তাহলে MA ইকুয়াল টু কত, WA কত দেখো 0.45, এটা কত 0.325, তাহলে 0.45, আর কত 0.0821, টি কত 30 ডিগ্রি, তার মানে 303 কেলভিন, টি কত, টি হচ্ছে 303 কেলভিন। ঠিক আছে, আচ্ছা পিএ কত, এটি এমএ নিতে হবে, পিএ দেওয়া আছে 350 মিলিমিটার, তাহলে 760 দিয়ে ভাগ করবা, 350 ডিভাইডেড বাই 760, এটা হচ্ছে পিএ। ভিএ কত, ভিএ দেওয়া আছে 550 ml, লিটারে নিবা, 1000 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 0.55 লিটার। ঠিক আছে, 0.55 লিটার। ঠিক আছে, আচ্ছা আর এমবি কত, এমবি কত, এমবি হচ্ছে আমাদের ডব্লিউবি কত, ডব্লিউবি হচ্ছে আমাদের ডব্লিউবি হচ্ছে 0.325, ডব্লিউবি হচ্ছে 0.325, আর কত 0.0821, 0.0821, আর টিবি কত, টিবিও হচ্ছে আমাদের 303 কেলভিন। আচ্ছা জায়গা তো নিচ্ছে না, একটু ছোটো করে লিখি, আবার লিখি, ডব্লিউবি হচ্ছে 0.325, আর হচ্ছে 0.0821, টিবি হচ্ছে 303 কেলভিন বা 30 ডিগ্রি সেলসিয়াস। পিবি কত, পিবি হচ্ছে 450 মিলিমিটার, তার মানে 450 ডিভাইডেড বাই 760, তাহলে এটা হয়ে যাবে এটিএম। আর ভিবি কত, ভিবি হচ্ছে আমাদের 425 ml, 1000 দিয়ে ভাগ করলে 0.425 লিটার, 0.425 লিটার। তাহলে তোমরা সুন্দর করে এম এ এবং এম বি বের করবা। তাহলে বা এম এ ইকুয়াল টু কত আসে বের করবা, এম বি ইকুয়াল টু কত আসে বের করবা। তাহলে চলো দেখি কত আসে। এম এ আসবে 0.45 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই
350/760 760 ইন্টু 0.55 44 আসবে, ঠিক আছে, 44.19, তার মানে 44.2 আসবে এম এর মান। আর এমবি কত আসবে? এমবি আসবে 0.325 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই 450 ভাগ 760 ইন্টু 0.425। এটা আসবে আমাদের 32.1 32.1 আসবে, 32.1। তাহলে কি বলছিলাম, কে বেশি বিচ্যুতি দেখাবে? যার আণবিক ভর বেশি সে বেশি বিচ্যুতি দেখাবে। যেহেতু এম এ বড় এম বি থেকে, তার মানে এ গ্যাসটি বেশি বিচ্যুতি দেখাবে, অর্থাৎ এ গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখাবে, এ গ্যাসটি বেশি বিচ্যুতি দেখাবে। তোমরা পরীক্ষায় ডিটেলস লিখবা যে অর্থাৎ এ গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখাবে, এ গ্যাসটি বেশি বিচ্যুতি দেখাবে। তো এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমাদের কিন্তু 2টা সিকিউ শেষ হয়ে গেল, আমাদের আর 2টা সিকিউ আমরা দেখব, ঠিক আছে? এই সিকিউটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই সিকিউটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আমাদের গরুর গ এবং ঘোড়ার ঘ এই 2টা সিকিউ তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা। আচ্ছা, ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরবর্তী সিকিউতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সিকিউটা কি? আমাদের পরবর্তী সিকিউটা আমরা যদি দেখি, আমাদের পরবর্তী সিকিউ হচ্ছে সিলেট বোর্ড 2022, ঠিক আছে, সিলেট বোর্ড 2022। তো এটা আমাদেরকে কি বলেছে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। সিলেট বোর্ড 2022-এর সিকিউটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে সব কিছুতেই। উদ্দীপকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ও বি গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করো। এ আর বি, সি বাদ, গয়ের জন্য সি বাদ, তাহলে এ আর বি এর মধ্যে মোট চাপ বের করো, মিশ্রণের মোট চাপ বের করো। তো এখানে দেওয়া আছে 2 লিটার, এখানে দেওয়া আছে 1 ডিএম কিউব। টেনশনে কিছু নাই, তোমরা জানো 1 ডিএম কিউব সমান হচ্ছে 1 লিটার, তার মানে 1 ডিএম কিউব মানে কি 1 লিটার। কথা কি বোঝা গেছে? আবার এখানে দেখো দেওয়া আছে মিলিমিটার পারদ চাপ, এখানে দেওয়া আছে কিলো প্যাসকেল। তাহলে এখানে কিন্তু ইউনিটগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের দেওয়া আছে, তাহলে ইউনিটগুলো আমাদেরকে কি করতে হবে? সেম ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে চলো অঙ্কটা করি। দেখো অঙ্কটা আসবে এরকম, সিলেট বোর্ড 2022, সিলেট 2022। তো এই বোর্ডের ম্যাথটাতে আমরা লিখব এখানে। তাহলে এক কাজ করি, আমরা প্রথমে যেহেতু মানগুলো ডিফারেন্ট আমরা এগুলোকে একই সেম ইউনিটে নিয়ে আসি। দেখো এ গ্যাসের আয়তন ভি এ কত? 2 লিটার। আর বি গ্যাসের আয়তন ভিবি কত? 1 ডেসিমিটার কিউব। 1 ডিএম কিউব সমান 1 লিটার। তারপর এ গ্যাসের চাপ কত? 750 মিলিমিটার পারদ। তাহলে পি এ হচ্ছে 750 মিলিমিটার পারদ। এটাকে চলো আমরা এটিএমে নিয়ে আসি, হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসারে নিয়ে আসি। তাহলে অ্যাটমসফেরিক প্রেসার আনলে কী করতে হবে? 750/760, 750 ডিভাইডেড বাই 760 এটিএম হয়ে যাবে। তো এটা সমান কত আসে? ক্যালকুলেশন করো, 750 ভাগ 760, 0.9868, অর্থাৎ 0.987 এটিএম। তার মানে আমি চাপটাকে এটিএম এককে ব্যবহার করতে চাচ্ছি। এখন আসলে আমরা দেখি পিবি, বি গ্যাসের চাপটা কিসে দেওয়া আছে? পি গ্যাসের চাপ আবার দেওয়া আছে কিলো প্যাসকেল, 150 কিলো প্যাসকেল। তাহলে পিবি হচ্ছে 150 কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল থেকে যদি এটিএমে নিতে চাও কি করতে হয়? 101.325 দিয়ে ভাগ করতে হয়। তোমাদের আমি কনভার্সন শিখিয়েছি, সেখানে তোমরা দেখেছো 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে এটা সমান, এটা হয়ে যাবে আমাদের এটিএম। তাহলে এটা সমান কত এটিএম আসে? এটা সমান আসবে 150 ডিভাইডেড বাই 101.325, 1.48 এটিএম।
তাহলে দেখো দুইটাকে আমি এটিএমে নিয়ে আসছি, একটা ছিল মিলিমিটার, একটা ছিল কিলো প্যাসকেল, মানে দুইটার কোনোটাই কিন্তু এটিএমে ছিল না, বাট আমি এটিএমে করে আমার ভাল লাগতেছে এই জন্য আমি এটিএমে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখন মোট চাপ বের করবো। তাহলে সুতরাং মোট চাপ পি সমান কত, মোট চাপ পি সমান পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভি এ প্লাস ভিবি। ওকে, তাহলে এটা সমান আমাদের কত আসবে, পি এ কত, পি এ আমরা বের করেছি 0.987 এটিএম, ভি এ কত, ভি এ হচ্ছে 2 লিটার, প্লাস পিবি কত 1.48 এটিএম, ভিবি কত 1 ডিএম কিউব বা 1 লিটার, 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার, ভি এ কত 2 লিটার, ভিবি কত 1 লিটার। হিসাব করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের মিশ্রণের মোট চাপ। হিসাবটা করে ফেলেও 0.987 ইন্টু 2 প্লাস 1.48 ইন্টু 1, তাহলে 3.454 ডিভাইডেড বাই 3, 1.15 আনসারটা আসবে 1.15 এটিএম, আনসারটা আসবে 1.15 এটিএম। তো গরুর গ আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে। তারপরে দেখো আমরা পরেরটাতে চলে যাই, ঘতে কি বলছে, উদ্দীপকে এখন এ গ্যাস বাদ, এখন এ গ্যাস বাদ, এখন বলছে বি গ্যাস আর সি গ্যাস নিয়ে কথা বলছে। উদ্দীপকে বি ও সি গ্যাসের সি পাত্রে গ্যাস সময়ের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে, কোনটা বেশি ব্যাপিত হবে বলতো, যার এম কম, যার এম কম, আণবিক ভর যার কম সেটা ব্যাপিত হবে বেশি। এই অঙ্কটা আমরা হচ্ছে প্রথম অঙ্কটার মতো করবো, ঢাকা বোর্ডের মতো। প্রথমে আণবিক ভর বের করবো, তারপর ব্যাপন হার আর বের করবো, ওই যে লব বাই হর অনুপাত করব, লব যদি হরের সমান হয় তাহলে 1, তাহলে লব বড় না ছোট, হর বড় না ছোট, ওইটার মতো করে আমরা এই ম্যাথটা করব। তাহলে চলো আমরা প্রথমে বি গ্যাসের জন্য আমরা হচ্ছে আণবিক ভর বের করি, তারপর আমরা সি গ্যাসের জন্য আণবিক ভর বের করব। ঠিক আছে, বি গ্যাসে কী কী ইনফরমেশন দেওয়া আছে, ভি দেওয়া আছে আয়তন, গ্রাম ডব্লিউ দেওয়া আছে, চাপ কিলো প্যাসকেল দেওয়া আছে, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র দিয়ে আমরা বি গ্যাসের জন্য বের করতে পারবো। চলো বের করি। ঘ হচ্ছে এখানে বি গ্যাসের জন্য, প্রথমে লিখো বি গ্যাসের জন্য, বি গ্যাসের জন্য, বি গ্যাসের ক্ষেত্রে আমরা এম বের করবো, আণবিক ভর এমবি বের করবো। তাহলে বি গ্যাসের জন্য আমাদের কী কী দেওয়া ছিল, আমাদের দেওয়া আছে আয়তন, আয়তন দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানে কি 1 লিটার। তাহলে আয়তন যদি লিটারে নাও তাহলে আচ্ছা ডব্লিউ কত দেওয়া আছে বি গ্যাসের জন্য, ডব্লিউ দেওয়া আছে 2.21 গ্রাম, 2.21 গ্রাম। তারপরে দেখো চাপ দেওয়া আছে 150 কিলো প্যাসকেল, তো চাপটাকে কী করতে হবে, এটিএমে নিবা। তো এটিএমে তো আমরা নিয়েছি গরুর গতে, নিলে কত আসে 1.48 এটিএম। কেন এটিএমে নিলাম, আয়তন লিটারে নেওয়া, কারণ আর এর মান কত বসাবা, আর ক্যাপিটাল আর কত বসাবা 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, মানে আর এর মান 0.0821 বসানোর জন্যই আমি আয়তনটাকে লিটারে এবং চাপটাকে এটিএমে কনভার্ট করে ফেললাম। তাহলে সুতরাং বি গ্যাসের ক্ষেত্রে এমবি কত, এমবি ইকুয়াল টু কত, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। ঠিক আছে, ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এখানে ডব্লিউ কত 2.21, আর কত 0.0821, টি কত, আচ্ছা টেম্পারেচার কত, টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে 25, তাহলে 25 মানে কি, টেম্পারেচার হচ্ছে 25, তাহলে উপরে লিখে রাখি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি মানে কি 298 কেলভিন, তাহলে টেম্পারেচার হচ্ছে ইন্টু 298 ডিভাইডেড বাই পিভি, পি কত 1.48, আর ভি কত, ভি হচ্ছে 1 লিটার, তাহলে হিসাব করলে আমাদের এমবি চলে আসবে, এমবি কত আসবে 2.21 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 1.48, এটা আসছে 36.5, 36.53 আসে, 36.5 লিখলেই হবে। ঠিক আছে, এক ডিজিট পর্যন্ত নিলাম, দশমিকের পরে এক ডিজিট নিলাম। তাহলে একইভাবে আবার সি গ্যাসের জন্য, আবার সি গ্যাসের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি আসবে, আগে দেখি উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে চাপ দেওয়া আছে, পি দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার লিটার। তার মানে উদ্দীপকে টেম্পারেচার কত 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। চাপ পি কত 1 এটিএম চাপ, 1 এটিএম চাপ। আর ডি কত, ডি হচ্ছে আমাদের, ডি হচ্ছে 1.25 গ্রাম পার লিটার, 1.25 গ্রাম পার লিটার। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো তোমাদের কি মনে আছে, তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, ডি ইকুয়াল টু পিএম বাই আর টি, ওখান থেকে আমরা এম পাবো।
তাহলে সুতরাং এটার জন্য আমাদের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু পি এম বাই আরটি, এবং এমটা কার সি এর জন্য, তাহলে এমসি লিখলাম, এমসি বাই আরটি। তাহলে এখান থেকে আমরা এমসি বের করবো, তাহলে এমসি সি গ্যাসের আণবিক ভর কত, ডিআরটি বাই পি, ডিআরটি বাই পি। এই সূত্রটা আশা করি মনে আছে, ডি ইকুয়াল টু পি এম বাই আরটি। ডি কত 1.25, আর কত 0.0821, টি কত, টি হচ্ছে 298, পি কত, পি হচ্ছে আমাদের 1 ATM। তো হিসেব করে দেখো কত আসে। ক্যালকুলেশন সময় 1 লেখার দরকার নেই, কারণ ভাগ করলে তো ওটাই থাকে। তাহলে 1.25 ইন্টু 0.0821 ইন্টু 298, 30.58, 30.58 আসবে, 30.58। তাহলে হিসাব করলে বোঝা যায়, যেহেতু আমরা আসলে এখানে শেষ করে দিতে পারি অঙ্কটা চাইলে, যে আমাদের এমসি ছোট আসছে, তার মানে সি গ্যাসের ব্যাপন হার বেশি হবে, বাট আমরা এখানে শেষ করব না, যেহেতু 4-এর জন্য প্রশ্নটা। তাহলে এখন আমরা লিখবো আমরা জানি, আমরা আর বের করে দেখব, আমরা জানি লিখলাম আর বি বাই আর সি সমান কত, রুট ওভার এমসি বাই এমবি। তাহলে বা আর বি ডিভাইডেড বাই আর সি সমান রুট ওভার এমসি কত, এমসি হচ্ছে 30.58। আচ্ছা এক কাজ করি, এটাকে 30.6 লেখো, 58 লেখার দরকার নেই, যেহেতু ওটা একটা ডিজিট লিখছো, এটাকে এক ডিজিট লেখো, 30.6। আর ওটা কত আসছে, আগেরটা কত আসছে, বি গ্যাস 36.5, এই যে 36.5, তাহলে বি গ্যাস আসছে 36.5, আর এটা আসছে 30.6। তাহলে উপরে 30.6 আর নিচে হচ্ছে 36.5। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, আর বি বাই আর সি মানে লব বাই হর, এটার মানটা দেখি আমরা, একের থেকে বড় আসে না ছোট আসে নাকি সমান আসে। উপর হচ্ছে 30.6 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 36.5 রুট ওভার দিয়ে, তাহলে 0.9156, তার মানে 0.92 লেখা যায়। তার মানে একে থেকে ছোট আসছে, ভাই একে থেকে ছোট আসলে বড়কে হর বড় হয়। তাহলে আমরা লিখবো যেহেতু আর বি বাই আর সি করে আমরা একের থেকে ছোট পেয়েছি, তার মানে এখানে আর সি বড়, তাহলে সুতরাং এখানে আর সি বড়, আর বি থেকে আর সি বড়। তো আর সি বড় মানে কি, সি গ্যাসের ব্যাপন হার বেশি, যার আর বেশি তার ব্যাপন হার বেশি, অর্থাৎ সি গ্যাসের ব্যাপন হার বেশি, সি গ্যাসের ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি। তো এটা ছিল আমাদের 3 নম্বর সিকিউ। সবাই 3 নাম্বার সিকিউটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও। সবাই 3 নাম্বার সিকিউটা ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও। এবং আমরা কিন্তু আমাদের একদম লাস্ট সিকিউতে চলে আসছি, আরেকটা সিকিউ আমরা করব আজকে। ওরকম প্ল্যান করেই আমি বসেছি যে 4টা সিকিউ করবো, আর 6টা হচ্ছে ম্যাথ করাবো। তো 6টা ম্যাথ করিয়ে ফেলেছি, 3টা সিকিউ কিন্তু ডান, 4টা সিকিউ 4 নাম্বার সিকিউতে আসছি। তো আমাকে বলো 3 নাম্বার সিকিউটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা তোমরা। নাম্বার 3 সিকিউ ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো। ওকে ঠিক আছে, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা লাস্ট সিকিউটা দেখি। হ্যাঁ, লাস্ট যে সিকিউ আছে সেটা আমরা দেখছি। আমাদের সর্বশেষ সিকিউটা আমি নিয়েছি যশোর বোর্ড 2016। দেখো ধূপ করে যশোর বোর্ড 2016-তে চলে গেছি, তাই না? সেম টাইপের আরেকটা সিকিউ 2016-তে আমি খুঁজে পেয়েছি, মাঝে আরও আছে, বাট হচ্ছে আমি ওরকম চিরুনি অভিযান চালাইনি। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে, উদ্দীপকের সি পাত্রে মোট চাপ কত? সি পাত্রে কী কী আছে বলো তো? এ প্লাস বি মিশিয়েছো, তাই না? এ প্লাস বিকে তুমি সি পাত্রে মিশিয়েছো। তাহলে সি পাত্রটা কি বলো তো? একটা খালি পাত্র ছিল না? এটা কোন কনসেপ্ট? এটা কিন্তু স্টপ কর্কের কনসেপ্ট না, এটা হচ্ছে ওই যে খালি পাত্রের কনসেপ্ট। খালি পাত্রের ক্ষেত্রে মোট চাপের সূত্র কি? মোট চাপের সূত্র হচ্ছে পিএভিএ প্লাস পিবিভিভি ডিভাইডেড বাই নিচে কি খালি পাত্রের আয়তন, মানে নিচে হবে এই যে 5 DMQ, 5 লিটারটা এটা নিচে হবে DMQ বা লিটার কি সেম কথা। তাহলে খালি পাত্রের সূত্র কিন্তু আমাদের আরেকটা ছিল, ঠিক আছে, যে খালি পাত্রের আয়তনটা নিচে বসবে, খালি পাত্রের যে আয়তন সেটা হচ্ছে আমাদের নিচে বসবে। তাহলে চলো সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা তাহলে ম্যাথটা করে ফেলি। খুবই সহজ ম্যাথ, এটা আসলে আহামরি কঠিন কিছুই না, এটা হচ্ছে অনেক সহজ একটা ম্যাথ। তাহলে চলো আমরা দেখে ফেলি।
তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করব দেখো। তাহলে আমাদের সি পাত্রে মোট চাপ কত? যশোর বোর্ড 2016, যশোর 2016। তো আমাদের সি পাত্রে মোট চাপ গরুর গ বের করতে হবে। তাহলে সি পাত্রে মোট চাপ পি ইকুয়াল টু পিএ ভিএ প্লাস পিবি ভিবি, কারণ সি পাত্রে এ প্লাস বি মিশিয়েছি, ইকুয়াল ডিভাইডেড বাই ভি। তাহলে পিএ কত? 750 মিলিমিটার, আর পিবি কত? 150 কিলো প্যাসকেল। তাহলে প্যাচ লাগলো না, একটা মিলিমিটার একটা কিলো প্যাসকেল, তাহলে দুইটা কি এটিএমে নিয়ে যাও। তাহলে এক কাজ করি, আমি আগে এগুলো লিখে ফেলি, কোনটা দিয়ে আসলে কি মিন করতেছে সেটা আগে লিখে ফেলি। হ্যাঁ, সেটা লিখে ফেলি। দেখো এখানে এখানে পিএ পিএ কত? 750 মিলিমিটার, তাহলে এটাকে আমি এটিএমে নিব। তাহলে 750 ডিভাইডেড বাই 760 এটিএম, তাহলে এটা সমান কত আসে? একটু আগে করছি 0.987 আসে, এত এটিএম। ঠিক আছে, তারপর ভিএ কত? ভিএ ভিএ আমাদের দেখো উদ্দীপকে দেওয়া আছে 2 লিটার, 2 লিটার, তাহলে ভিএ হচ্ছে 2 লিটার। তারপরে পিবি পিবি কত? পিবি দেওয়া আছে 150 কিলো প্যাসকেল, 150 কিলো প্যাসকেল, তাহলে এটাকে আমরা যে এটিএমে নিতে চাই 101.325 দিয়ে ভাগ করব, তাহলে এটিএমে আসবে। একটু আগে এই জায়গাটা করেছি, এটা আসছে কত? 1.48 এটিএম। আর ভিবি কত? ভিবি কত? ভিবি দেওয়া আছে আমাদের 1 ডেসিমিটার কিউব, তার মানে 1 লিটার। ভিবি হচ্ছে আমাদের 1 ডেসিমিটার কিউব, তার মানে হচ্ছে আমাদের 1 লিটার ইকুয়াল টু 1 লিটার। আর আমাদের যে ভি কি? খালি পাত্রের আয়তন। ভি খালি পাত্র কোনটা? সি, কারণ সিতে আসি না, মিশাইছি, এটা হচ্ছে খালি পাত্র। তো এটা কত? 5 ডিএম কিউব। 5 ডিএম কিউব মানে 5 লিটার। 5 ডিএম কিউব, 5 ডিএম কিউব মানে হচ্ছে 5 লিটার। তাহলে এই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের উদ্দীপক থেকে আমরা নিয়ে নিলাম। এখন এই ইনফরমেশনগুলোর আলোকে আমরা ম্যাথ করে ফেলি। তো দেখো ম্যাথটা আমরা কীভাবে করব। তাহলে আমরা লিখব সমান, দেখো বা পি সমান পি এ কত? 0.987, ভি এ কত? 2 লিটার, প্লাস পিবি কত? 1.48, ভিবি কত? 1 লিটার, 1.48 এটিএম, আর এটা 1 লিটার, আর ভি কত? 5 লিটার বা 5 ডিএম কিউব। তাহলে পি সমান কত আসবে? পি সমান আসবে আমাদের 0.987 ইন্টু 2 প্লাস 1.48 ডিভাইডেড বাই 5, 0.69 আসবে। আমাদের আসবে কত? 0.69 আসবে, 0.69 এটিএম। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কত সহজে ম্যাথটা করে হয়ে গেল, 0.69 এটিএম। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, যে আমাদের সি পাত্রে আমাদের কত, আমাদের চাপ কত, সি পাত্রে যখন মেশানো হলো তখন মিশ্রণের মোট চাপ কত। তারপর বলছে এ এবং বি দুটি গ্যাসের মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে, মানে কোনটি অধিক হারে ব্যাপিত হবে। সেম ম্যাথ, যার এম কম, যার এম কম সে বেশি নিঃসরিত হবে। তাহলে এ গ্যাসের জন্য এম এ বের করবা, বি গ্যাসের জন্য এম বি বের করবা। তারপর ওই যে রেট দিয়ে আর এ আর বি বের করবা, অনুপাত দেখবা। অনুপাত যদি দেখো 1-এর সমান তাহলে দুইটা সমান, যদি 1-এর থেকে ছোট হয় তাহলে হর বড়, আর যদি 1-এর থেকে বড় হয় তাহলে লব বড়। ঠিক আছে, তাহলে চলো আমরা করে ফেলি, ম্যাথটা করে ফেলি। দেখো 25 ডিগ্রি দেওয়া আছে, তাহলে চলো দেখি এ গ্যাসের জন্য। এবং এই ধরনের সিকিউ আশা করি আর তোমাদের ঝামেলা হবে না, কারণ দেখো আমি একই টাইপের 4টা সিকিউ করাইছি। উদ্দেশ্য কি? যাতে করে এই ধরনের সিকিউ পেলে তোমরা হচ্ছে খুশি হয়ে যাও যে 4টা সিকিউ একই টাইপের করছি। বাসায় তোমরা যখন টেস্ট পেপার যখন খুলবা তোমরা খুঁজবা যে এই টাইপের সিকিউ আর কোথায় পাওয়া যায়, সেই সিকিউগুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা, আমার আর দরকার পড়বে না। তাহলে দেখো প্রথম কি, এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে আগামী মানগুলো লিখে ফেলি। এ গ্যাসের ক্ষেত্রে আমাদের ভিএ কত? 2 লিটার। ভিএ এটা হচ্ছে আমাদের 2 লিটার। এ গ্যাসের ক্ষেত্রে ভিএ হচ্ছে আমাদের 2 লিটার। তারপরে দেখো 2 লিটারের পর আমাদের এ গ্যাসের জন্য ভর কত? ডব্লিউ এ হচ্ছে 1.36 গ্রাম, 1.36 গ্রাম, এই যে 1.36 গ্রাম। চাপ কত বের করছি গরুর গতে, চাপ পিএ কত? 750 মিলিমিটার চাপ। তো এটাকে আমরা এটিএমে নিব, তাহলে 750/760 অর্থাৎ 0.987 এটিএম, 0.987 এটিএম। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে কি তাপমাত্রা টিএ কত? 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের 298 কেলভিন। ঠিক আছে, আরেকটা কাজ করি, ম্যাথটাকে একটু সহজ করার জন্য, যেহেতু এ গ্যাসের জন্য ব্যবহার করতেছো এখানে আর এ লেখার দরকার নেই, এ লেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট লাস্টে এম এ লিখে দিও, মানে আণবিক ভরটা এম এ, কারণ কি কম্পেয়ার করতে হবে, তো তুলনা করতে হবে। আর আর এর মান কত? 0.0821, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন।
এই আর এর মানটা এই একক বসাবো বলেই আমরা ভিকে লিটারে নিয়েছি আর চাপটাকে আমরা মিলিমিটার থেকে এটিএম এ কনভার্ট করেছি। তাহলে সুতরাং এম এর সমান কত? এম এর সমান হচ্ছে WRT ডিভাইডেড বাই পিভি। তো এটা ক্যালকুলেশন করে ফেলো, সব মান তো দেওয়াই আছে। ডব্লিউ কত? 1.36, 1.36, আর কত? 0.0821, টি কত? 298 কেলভিন ডিভাইডেড বাই পিভি, পি কত? 0.987, ভি কত? 2 লিটার। হিসাব করলে আসবে 16.855, তাহলে 16.9 লিখতে পারো, মানে এক ডিজিট নিয়ে করতে পারো, চাইলে 2 ডিজিটও নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 855ও নিতে পারো, তাহলে 16.9। মানে মনে রাখবা একটা যদি এক ডিজিট নাও পরেরটাও এক ডিজিটই নিও, ঠিক আছে? তাহলে হচ্ছে আনসারটা প্রায় উত্তরের কাছাকাছি চলে আসে। আবার বি গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি আসবে? বি গ্যাসের ক্ষেত্রে আমাদের ম্যাথটা আসবে এরকম যে আমাদের বি গ্যাসের ক্ষেত্রে কী কী দেওয়া আছে? বি গ্যাসের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 1 dm³ ভিভি, তাহলে ভিভি সমান 1 dm³ মানে কি? 1 লিটার। তারপরে ডাব্লিউবি কত দেওয়া আছে? ভর, দেখি কত দেওয়া আছে ভর দেওয়া আছে আমাদের 2.21 গ্রাম। তারপর হচ্ছে আমাদের কি বলবো, আমাদের চাপ কত দেওয়া আছে? পিবি 150 কিলো প্যাসকেল। তাহলে এটাকে যদি এটিএম এ নাও 101.325 দিয়ে ভাগ করবা, এটা আসবে 1.48 ATM, 1.48 ATM। তারপর টি কত? 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 298 কেলভিন। আর এর মান আর লিখছি না, আর এর মান তো জানোই 0.0821। তাহলে সুতরাং এমবি কত? এমবি সমান হচ্ছে WRT ডিভাইডেড বাই পিভি। আচ্ছা, এখানে ভিভি লেখার দরকার নাই, ডব্লিউবি লেখার দরকার নাই, পিভিও লেখার দরকার নেই, কারণ এগুলো বি গ্যাসের জন্যই বের করছি। তাহলে যদি হিসাব করো কত আসবে? ডব্লিউ হচ্ছে 2.21, আর কত? 0.0821, টি কত? 298 ডিভাইডেড বাই পি কত? 1.48, আর ভি কত? 1। এটা আসবে 36.5 আসবে, ঠিক আছে? তাহলে হিসাব করলে বোঝা যাচ্ছে যে আমাদের যেহেতু এম এ কম, এম এ কত? 16.9, আর এমবি কত? 36.5, তার মানে এ গ্যাসটাই, মানে এম এ কম ছোট, মানে এ গ্যাসে আণবিক ভর কম, তার মানে এ গ্যাসটাই অধিক হারে নিঃসরিত হবে। বাট আমরা এভাবে করব না, আমরা রেট দিয়ে করব। তারপরে লিখব কি? আমরা জানি এম এ বাই এমবি। আচ্ছা, রেটের সূত্র কি? আর এ বাই আরবি। আমরা জানি আর এ বাই আরবি, আর এ ডিভাইডেড বাই আরবি সমান √ এমবি বাই এম এ। আমরা দেখব আর এ ডিভাইডেড বাই আরবি, মানে আর এ এবং আরবির অনুপাতটা কত আসে, একের থেকে বড় আসে না ছোট আসে, সেটা দেখব। এমবি কত? 36.5, এম এ কত? 16.9, তাহলে বড়ই আসবে, একের থেকে বড়ই আসবে, ঠিক আছে? একের থেকে বড় আসবে। তাহলে এটা সমান কত আসে? বা আর এ ডিভাইডেড বাই আরবি সমান আমাদের আসবে √36.5 ডিভাইডেড বাই 16.9, এটা আসবে 1.47। তাহলে একের থেকে বড় আসছে, তাহলে আমরা লিখব যেহেতু আর এ ডিভাইডেড বাই আরবি এটা >1 আসছে, >1 আসলে কি হয়? লব বড় হয়, তার মানে সুতরাং আর এ বড় হবে আরবি থেকে। তার মানে নিঃসরণ হার কার বেশি? এ গ্যাসের নিঃসরণ হার বেশি, অর্থাৎ এ গ্যাস অধিক হারে নিঃসরিত হবে। প্রশ্ন কি বলছে? কোনটি অধিক হারে নিঃসরিত হবে? অর্থাৎ এ গ্যাস অধিক হারে নিঃসরিত হবে, নিঃসরিত হবে। ঠিক আছে? তো আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝে ফেলছো। 4টা সিকিউ, 6টা প্রশ্ন, 6টা অঙ্ক করিয়েছি, 4টা সিকিউ করিয়েছি। এরপর এটা যদি না বোঝো তাহলে এটা আসলে মানে আমি ব্যর্থ যে আমি বোঝাইতে পারিনি, ঠিক আছে? তোমাদের দোষ নেই, আমারই দোষ, আমি বোঝাইতে পারি নাই ভালো মতো। তো ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও। আজকে যা যা পড়ালাম সব কিছু ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাও। আজকে যা যা পড়ালাম সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। অনেকে ভাবতে পারো যে ভাইয়া 6 নাম্বার ক্লাসে চলে আসছে, তো ভাইয়ার ক্লাস বোধহয় আর বুঝবো না, তাহলে ভাইয়ার কাছে পড়া বাদ দিয়ে দিই। এই চিন্তা করা থেকে 6টা ক্লাস করে ফেলো। 6টা ক্লাস করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে,
একদিন বসো 6টা ক্লাস করা হয়ে যাবে, তাইলে তো আমার সাথে ধরে ফেলতে পারতেছো। ঠিক আছে, মানে সব কখনোই নেগেটিভ চিন্তা করবে না, পজিটিভলি চিন্তা করো। এভাবে চিন্তা করবা যে মাত্র 6টা ক্লাস করে ফেলি, মাত্র 6টা ক্লাস করে ফেলি, তাইলে তো 7 নাম্বার ক্লাসটা ধরে ফেলতে পারবো। ঠিক আছে, ওভাবে হচ্ছে চেষ্টা করে ফেলবা। আর যদি কেউ যদি মনে করে যে আমি শুরু থেকে করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে ডাল্টন আংশিক চাপ সূত্র যেহেতু তত 4, 5, 6, মানে আজকে কি 6 নাম্বার ক্লাস করাম, তাহলে পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এই 3টা ক্লাস আগে করে ফেলো, তাহলেই হয়ে যাবে। তাহলে আগামীকালকের ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা ধরে ফেলতে পারবা। আর আমি তো এমনভাবেই পড়িয়েছি যে যারা কিনা আগে পড়ো নাই তারাও যদি আজকে ক্লাসটা করো ক্লিয়ারলি বুঝতে পারবা। না বুঝতে পারার মতো করে আসলে আমি পড়াই নাই, এটা আমি মনে করি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামীকালকের আমাদের ক্লাসটা হবে 2 পার্টে বিভক্ত। আমাদের প্রথম যে ক্লাসটা সেটাতে আমরা আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র রিলেটেড অন্যান্য টাইপের আরও কিছু সিকিউ আছে, সেখান থেকে 5-6টা সিকিউ করব এবং তারপর আরও কিছু বেসিক দেখব। ঠিক আছে, কালকে আমরা যে সিকিউগুলো করব সেই সিকিউগুলো এই টাইপের হবে না, একটু ডিফারেন্ট টাইপের হবে। কনসেপ্ট ডাল্টন আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্রই, বাট সিকিউগুলো একটু অন্য টাইপের হবে। ওখান থেকে 4-5টা সিকিউ করব, তারপর আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেই টপিকগুলোতে যাব। তো আগামীকালকের ক্লাসের সবাই থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভাই এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।